তো দেখো এখন যে অঙ্কটা করব এটা হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্টের একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। বলছে দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এক্স ওয়াই জেড লিমিটেড ফর দ্য ইয়ার এন্ড 31 মার্চ 2024। তো তোমাকে রিকনসিলেশন স্টেটমেন্ট করতে দিয়েছে, তোমাকে ট্রেডিং আর পিএল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ট্রেডিং পিএল থেকে, দেখো এখানে জিপি দিয়ে দিয়েছে, এখানে এনপি দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে। এবার বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বেশ কিছু মানে মাত্র 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। দ্য ফলোইং ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল ফ্রম দ্য কস্ট অ্যাকাউন্টস অফ দ্য অর্গানাইজেশন, কস্ট অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছে। বলছে ইউ আর রিকোয়ার্ড টু রিকনসাইল দ্য প্রফিট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টস উইথ কস্ট অ্যাকাউন্ট। তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে মানে প্রফিট স্টেটমেন্ট করতে গেলে তোমাকে কস্ট, কস্টিং প্রফিট জানতে হবে এবং ফিনান্স প্রফিট জানতে হবে। ফিনান্স প্রফিট আমরা জানি, ফিনান্স প্রফিট কত, 15,500 টাকা জানি, ফিনান্স প্রফিট জানি, কিন্তু কস্টিং এর প্রফিট তো জানি না। তাহলে তুমি কস্টিং এর প্রফিট তোমাকে আগে বের করতে হবে। স্যার কি করে বের করব? কস্টিং প্রফিট বের করার জন্য আমরা শিখেছি সেকেন্ড সেমিস্টারে কস্ট শিট। তো কস্ট শিট করে আমরা কস্টিং প্রফিট বের করব। সবার ফার্স্ট কাজ হবে তোমার এই অঙ্কটা থেকে কস্ট শিট করা। তাহলে লিখবো কি, প্রথমে লেখো কস্ট শিট ফর দ্য ম্যানুফ্যাকচার অফ, লেখো কস্ট শিট ফর দ্য ম্যানুফ্যাকচার অফ, কস্ট শিট করবো, ফর দ্য না লিখলেও চলবে, লেখো কস্ট শিট অফ এক্স ওয়াই জেড লিমিটেড, এটাই বেটার হবে, কস্ট শিট অফ এক্স ওয়াই জেড লিমিটেড, কস্ট শিট অফ এক্স ওয়াই জেড লিমিটেড, ঠিক আছে তো, ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024, ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024 হয়ে গেল। এবার রুপিসের ঘর কাটো, ঠিক আছে, দুটো ঘর কাটলেই হয়ে যাবে। প্রথমে তো জানো এগুলো পার্টিকুলার্স রুপিস লিখতে হয়, লিখে দাও পার্টিকুলার্স রুপিস, রুপিস। প্রথমে কি লিখবো? প্রথমে দেখো কোশ্চেনে কি বলে দিয়েছিল, কোশ্চেনে বলে দিয়েছিল দেখো তোমার প্রথমে মানে কস্ট শিট করতে গেলে সবার প্রথম কি করতে হয়, সবার প্রথম করতে হবে তোমাকে র ম্যাটেরিয়াল কনজিউম, সবার প্রথম তোমাকে করতে হবে কি র ম্যাটেরিয়াল কনজিউম। দেখো এখানে পারচেজ বলে, পারচেজ বলতে ম্যাটেরিয়াল পারচেজ দিয়েছে, ঠিক আছে, মানে আমরা প্রথমে কি করতাম, প্রথমে করতাম না আমরা ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল যোগ পারচেজ অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল। তো দেখো প্রথমে আমরা লিখবো ম্যাটেরিয়াল পারচেজ, লিখো বা পারচেজ অফ ম্যাটেরিয়াল 21,000 টাকা। ঠিক আছে, এই অঙ্কে আমাকে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল বলেনি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বলেনি। স্যার এখানে তো ক্লোজিং স্টক বলেছে 1,000 টাকা, তাই না, ক্লোজিং স্টক বলেছে 1,000 টাকা। তো আমি ধরে নিচ্ছি এখানে ক্লোজিং স্টক দিয়েছে এটা ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক দিয়েছে, এরকম আমি একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক দিয়ে, তাহলে হবে না। তাহলে ঠিক আছে, প্রথমে আমরা লিখলাম র মেটেরিয়াল কনজিউম 21,000 টাকা, তার সাথে আমরা যোগ করব কি, এর সাথে আমরা যোগ করব ডাইরেক্ট ওয়েজেস। দেখা যাক ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে, আর অ্যাডজাস্টমেন্ট বলেছে ডাইরেক্ট ওয়েজেস এর কিছু, না স্যার ওয়েজেস এর কোনো ডাইরেক্ট অ্যাডজাস্টমেন্ট বলেনি, তাহলে ডাইরেক্ট ওয়েজ কত লিখবো আমরা, 10,000 টাকা লিখো, 21 সাথে 10 যোগ করে হলো 31,000 টাকা, এটা হলো তোমার প্রাইম কস্ট। ঠিক আছে, এই প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করবো কি ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে দেখো অঙ্কে, ছিল তো 12,000 টাকার নিচে অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছে, বলছে ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেস এর 150%। তো লেখো ওয়েজেস এর 150%, মানে 10,000 টাকা ছিল, তার 150% করলে হয় তোমার 15,000 টাকা, লিখলাম। তাহলে আমার হয়ে গেল ফ্যাক্টরি ওভারহেড। এবার নিচে দেখো ডেপ্রিসিয়েশন বলেছে কত, 2,400 টাকা, লেখো ডেপ্রিসিয়েশন 2,400 টাকা।
ডেপ্রিন রয়েছে কত 2400 টাকা, 15,000 আর 2,400 যোগ করে হলো 17,400, কত হচ্ছে 48,400। তো প্রাইম কস্টের সঙ্গে এই দুটো জিনিস যোগ করলে তো মানে ফ্যাক্টরি ওভারহেড আর ডেপ্রিসিয়েশন যোগ করলে কি বেরিয়ে গেল, এটাকে যোগ করলে বেরোয় ওয়ার্ক কস্ট। এর সাথে যোগ করবো কি আমরা, অ্যাডমিনিস্ট্রেশন সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড লেখো, এর সাথে যোগ দিয়ে লেখো। তো দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে এখানে কি বলেছে, এখানে ওরা অফিস এক্সপেন্সেস আলাদা বলেছে, আবার সেলিং আর ডিস্ট্রিবিউশন আলাদা বলেছে, ঠিক আছে না? কোশ্চেন দেখো এখানে 5,000 8,000 দুটো আলাদা আলাদা বলেছে, কিন্তু নিচে আবার অ্যাডজাস্টমেন্ট একসাথে বলেছে, অফিস সেলিং আর ডিস্ট্রিবিউশন বলে 10% অফ সেল, সেলের 10%। তাহলে লিখো, কি লিখবো, অ্যাডমিনিস্ট্রেশন সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভার, অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, কি বলেছে, অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে, বলেছে 10% অফ সেল, সেলের 10%। দেখো খোঁজো সেল কত ছিল, সেল সেল ছিল তোমার 71,500, তার 10% করলে হবে 7,150, লেখো। যোগ করলে যেটা হবে 48,400 যোগ 7,150, ঠিক আছে, কত হচ্ছে 55,550। যেটা বেরোলো তাকে বলা হয় তোমার কস্ট অফ প্রোডাকশন, যেটা বেরোলো তাকে বলা হয় কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার, স্যার তোমরা যারা কস্ট শিট রিভাইজ করেছো তোমরা বলতে পারো যে না স্যার, সেলিং ওভারহেড আর ডিস্ট্রিবিউশন ওভারহেড তো আপনার কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে যোগ করতে, কিন্তু কি করার আছে আমার, আমার কাছে কি করার আছে, ওরা অ্যাডমিনিস্ট্রেশন সেলিং আর ডিস্ট্রিবিউশন একসাথে বলে দেবে, একসাথে করতে বাধ্য হলাম, আমিও জানি আলাদা হয় কিন্তু একসাথে করতে বাধ্য হলাম এই কারণের জন্য। এর সাথে আমরা ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করি, যেটা অঙ্কে নেই, কিন্তু ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কি করবো, মাইনাস করবো, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস অ্যাডজাস্টমেন্ট কত বলেছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এর এখানে অ্যাডজাস্টমেন্টে বলেছে, এটা হলো ক্লোজিং স্টক ফিনিশ অ্যাডজাস্টমেন্ট বলেছে 2,000 টাকা, কিন্তু আমার ওপরে কত ছিল, 1,000 টাকা, 1,000 টাকা মানে 2,000 টাকা, কস্টিং কস্ট শিট করছে তো কস্টের আইটেম গুলো নেবে, 2,000 কত হচ্ছে 53,550, ঠিক আছে তো, 53,550 যেটা বেরোলো তাকে বলা হচ্ছে তোমার টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করব, হবে হচ্ছে সেল। তো সেল বলেছিল কত অঙ্কে, 71,500, 71,500 থেকে 53,550 বাদ দাও, 71,500 থেকে যদি তুমি 53,550 বাদ দাও কত হচ্ছে, 17,950 টাকা প্রফিট। সব হয়ে গেল, এবার আমরা রিকনসিলার স্টেটমেন্ট করবো, চলো। তাহলে আশা করি কস্ট বুঝতে পারলে, এবার আমরা রিকনসিলার স্টেটমেন্ট করবো, লেখো প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট, অঙ্কটা ছোটই হবে, বেশি বড় হবে না। এবার এখানে লেখো প্রফিট রিকনসিলেশন স্টেটমেন্ট। প্রথমে প্রথমে আমাকে মানে দেখো, রিকন স্টেটমেন্ট করতে গেলে তুমি কস্টিং প্রফিট ধরে স্টার্ট করো তাহলে ফিনান্সের প্রফিট বেরোবে, আর ফিনান্স প্রফিট ধরে স্টার্ট করলে কস্টের প্রফিট বেরোবে। আমরা ফিনান্স ধরে এগোবো, লিখো নেট প্রফিট অ্যাজ পার ফিনান্সিয়াল অ্যাকাউন্টস,
তো দেখো ফিনান্সিয়াল অ্যাকাউন্টস ওয়াইজ নেট প্রফিট কত বেরিয়েছিল? ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ওয়াইজ নেট প্রফিট বেরিয়েছিল 15,500। তো এখানে লিখবো আমরা 15,500, আউটারে লিখবো। এর সাথে কিছু আইটেম অ্যাড করতে হয় আর কিছু আইটেম লেস করতে হয়। তো দেখো কি কি অ্যাড লেস করতে হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো প্রথমে তুমি খোঁজো, এই দেখো অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে দেখো, অ্যাডজাস্টমেন্ট গুলোর দিকে এক একটা করে তাকাও, তাহলে তোমার এখনই হয়ে যাবে। ক্লোজিং স্টক কস্টিং এ দেখাতে হবে 2,000 টাকা, আর ফিনান্সে দেখাতে হবে 1,000 টাকা। তুমি যখন ফিনান্স করেছিলে, তুমি ফিনান্স ধরে এগোচ্ছ তো? তুমি দেখো, তুমি কি ধরে এগোচ্ছ? তুমি ফিনান্স থেকে কস্টিং এর প্রফিট বের করবে। তার মানে আমার প্রশ্ন হলো, তুমি ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দিয়ে? তুমি ফিনান্স ধরে এগোচ্ছ তো, তাহলে তুমি ফিনান্সের দিকটা দেখো, কস্ট দেখতে হবে। ফিনান্স দেখো, ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে 1,000 টাকা দেখিয়েছি, কস্টে 2,000 টাকা দেখিয়েছি, তাহলে ফিনান্সে আমি 1,000 টাকা কম দেখিয়েছি, মানে ইনকাম 1,000 টাকা কম দেখিয়েছো। আর ইনকাম 1,000 টাকা কম দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, অ্যাড করবো 1,000 টাকা, আমরা অ্যাড করবো ক্লোজিং স্টক, আমরা অ্যাড করবো 1,000 টাকা। কি লিখবো? আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক লিখবো, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। 1,000 টাকা, 2,000 মাইনাস 1,000 কত হলো? 1,000 টাকা। নেক্সট ক্লোজিং স্টক নিল ফ্যাক্টরি ওভারহেড তুমি ফিনান্সে দেখিয়েছো কত? ফিনান্সে দেখিয়েছি 12,000 টাকা, ফিনান্সে। আর কস্টে কত দেখিয়েছো? কস্টে ফ্যাক্টরি ওভারহেড দেখিয়েছো 15,000 টাকা। ফিনান্সে বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার ফিনান্সে কম দেখিয়েছি। কত টাকা কম দেখিয়েছি ফিনান্সে? স্যার ফিনান্সে আমরা 3,000 টাকা কম দিই, খরচা কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, লেস করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 3,000 টাকা লেস করো, তোমরা 3,000 টাকা লেস করো, তাতেই লেস করো। ফ্যাক্টরি ওভার 3,000 টাকা লেস করো। ফ্যাক্টরি ওভারহেড লেখো, ফ্যাক্টরি ওভারহেড ওভার অ্যাবজর্ব ইন কস্ট অ্যাকাউন্ট। কস্ট অ্যাকাউন্টে তুমি ফ্যাক্টরি ওভারহেড বেশি দেখিয়ে দিয়েছো, কত টাকা? 3,000 টাকা। এখানে লিখো 3,000 টাকা, তাহলে লিখো 15,000 মাইনাস 12,000 করে হবে 3,000। ক্লোজিং স্টক হলো, ফ্যাক্টরি ওভারহেড হলো। এবার আমরা করবো ডেপ্রিসিয়েশন ফিনান্সে কত দেখিয়েছো আর কস্টে কত দেখিয়েছো? ডেপ্রিসিয়েশন ফিনান্সে দেখিয়েছো 1,000 টাকা, আর কস্টে দেখাচ্ছে 2,400 টাকা। তো ফিনান্সে বেশি দেখিয়েছো কম দেখিয়েছো? ফিনান্সে স্যার 1,400 টাকা কম দেখিয়েছো, 1,400 টাকা খরচা কম দেখানোর ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, ডেপ্রিসিয়েশন লেস করতে হবে। লিখবো ডেপ্রিসিয়েশন ওভার চার্জ ইন কস্ট অ্যাকাউন্ট। 2,400 মাইনাস 1,000 কত হচ্ছে? 1,400 হয়ে গেল। লাস্ট অফিস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, কস্টিং এ দেখিয়েছো তুমি কত টাকা? এই ওভারহেড, অফিস ওভারহেড কত কস্টিং এ দেখিয়েছো তুমি 7,150, ঠিক আছে। আর ফিনান্সে দেখিয়েছো কত? দুটো মিলিয়ে বলবে ফিনান্সে দেখিয়েছো কত? 5 আর 8 যোগ করে 13,000 টাকা, 5 আর 8 যোগ করে 13,000 টাকা। তার মানে ফিনান্সে বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি? ফিনান্সে বেশি দেখিয়েছি, খরচা বেশি দেখানো বলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। অ্যাড কি লিখবো? অ্যাডমিনিস্ট্রেশন সেলিং আর ডিস্ট্রিবিউশন ওভারহেড। লিখবো অ্যাডমিনিস্ট্রেশন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আন্ডার অ্যাবজর্ব।
কত টাকা? 5 আর 8 যোগ করে 13,000 টাকা। লিখো 13,000 মাইনাস 5 আর 8 যোগ করে হয় 13,000। মাইনাস ওটা কত ছিল? 7,150 নাকি? দেখে নিয়েছিস, মনে হচ্ছে 7,150 ছিল। হ্যাঁ 7,150, 13,000 মাইনাস 7,150 কর। 13,000 মাইনাস 7,150 কত হচ্ছে? 5,850। তাহলে 5 আর 1 6,850, আর এখানে 2,400 থেকে 1,000 বাদ দিলে 1,400, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 4,400 মাইনাস হবে 5,800, কত হলো? 15,500 প্লাস 6,850, টোটাল কত হচ্ছে? 22,350। তার থেকে মাইনাস হবে 4,400, কত হচ্ছে? 17,950 কস্টিং প্রফিট। মিলে গেছে, মিলে গেছে 17,950। এটাকে লিখবো প্রফিট অ্যাজ পার কস্ট অ্যাকাউন্টস। মিলে গেল। তাহলে বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার যে অঙ্কটা করবো, দেখো 2 নম্বর অঙ্কটা, এটা সার্ভিস কস্টিং বা তোমরা যাকে বলো অপারেটিং কস্টিং, সেই সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং এর অঙ্ক। কোশ্চেনটা কি বলেছে? ঠিক আছে, বলছে আ ট্রান্সপোর্ট অপারেটর রান 2 বাসেস বিটুইন 2 সিটিজ, মানে একজন ট্রান্সপোর্ট অপারেটর দুটো বাস মানে রান করে, দুটো বাস বিটুইন 2 সিটি, মানে দুটো সিটির মধ্যে দুটো বাস রান করায়। ঠিক আছে, তো দ্য ডিস্টেন্স বিটুইন 2 সিটিজ, দুটো সিটির ডিস্টেন্স কত? 100 কিলোমিটার। এখানে 100 কিলোমিটার লেখা হবে। ঠিক আছে, ইচ বাস হ্যাজ সিট ক্যাপাসিটি অফ 50, প্রতিটা বাসের সিট ক্যাপাসিটি কত করে? 50। অ্যাকচুয়াল প্যাসেঞ্জার ক্যারিড ওয়ার 80%, বাসের অ্যাকচুয়াল প্যাসেঞ্জার কত করে? অ্যাকচুয়াল প্যাসেঞ্জার ক্যারিড ওয়ার 80% অফ দ্য ক্যাপাসিটি। ইচ মেক্স 1 রাউন্ড ট্রিপ এভরি ডে। ঠিক আছে, 1 রাউন্ড প্রতিদিন 1 রাউন্ড করে ট্রিপ করে, অ্যান্ড 30 ডেজ ইন দ্য মান্থ। ঠিক আছে, এবং কতদিন? 30 দিন। এক মাসে 30 দিন, 30 দিনের অঙ্ক করতে হবে। ঠিক আছে, 30 দিন বলছে করো। ক্যালকুলেট কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো চলো আগে আমাদের রাফ গুলো করে নাও। ওয়ার্কিংস, সবার প্রথম আমরা ওয়ার্কিংস করবো। কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে বলেছে, তো সবার প্রথম কি করবো আমরা? লেখো টোটাল রান কিলোমিটার। টোটাল রান কিলোমিটার। ঠিক আছে, কি করে করব আমরা জানি। ঠিক আছে, প্রথমে লিখো ডিস্টেন্স ট্রাভেল, কতটা ডিস্টেন্স তুমি ট্রাভেল করেছো, ইনটু নাম্বার অফ ডেজ, কত দিন, কত দিন, নাম্বার অফ ডেজ, ইনটু নাম্বার অফ ট্রিপস, নাম্বার অফ ট্রিপস, ইনটু নাম্বার অফ বাস, কতগুলো বাস। তো বলো কতটা ডিস্টেন্স তুমি ট্রাভেল করেছো? 100 কিলোমিটার। ঠিক আছে, কদিন? 30 দিন। ক রাউন্ড ট্রিপ? 1 রাউন্ড ট্রিপ। ঠিক আছে, তার মানে কত হবে? 1 ইন্টু 2, কেননা 1 রাউন্ড ট্রিপ মানে একবার যাবে একবার আসবে। আর কতগুলো বাস? দুটো বাস। তাহলে কত হচ্ছে? 2 2 দুগুণে 4, 30 ইন্টু 4 120, 120 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 12,000 রান কিলোমিটার। ঠিক আছে, কতটা, কত কিলোমিটার রান করলো? 12,000, 12,000 কিলোমিটার তোমার রান করলো। কিন্তু আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। তো কত কিলোমিটার রান করে বের করলে হবে। এবার করো প্যাসেঞ্জার কিলোমিটার। এবার করবো প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, কি করে করব? প্রথমে লিখবো টোটাল রান কিলোমিটার, কত কিলোমিটার রান করছে, টোটাল রান কিলোমিটার ইনটু সিটিং ক্যাপাসিটি। রান কিলোমিটার তো 12,000, আর এক একটা বাসে কতজন করে প্যাসেঞ্জার বলে দিয়েছিল? 50 জন প্যাসেঞ্জার আর 80% ক্যাপাসিটি। তো 12,000 ইন্টু 40 করলে হচ্ছে
4,80,000 প্যাসেঞ্জার কিলোমিটার। এইটা হচ্ছে ওয়ার্কিংস এর কাজ হলো। যেই ওয়ার্কিংস এর কাজ মিটে গেল, এবার তোমাকে চলে আসতে হবে কোথায়, যে মেন অঙ্কটা কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে বলছে। লিখবো কি, স্টেটমেন্ট শোয়িং, লিখো স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। দুটো ঘর করব। প্রথম ঘরে লিখবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, লিখো প্রথম ঘরে লিখবো, প্রথম ঘরে না কস্ট পার প্যাসেঞ্জার, এটা লিখবো কস্ট পার মান্থ, প্রথম ঘরে লিখবো কস্ট পার মান্থ। প্রথম ঘরে লিখবো কস্ট পার মান্থ, তারপরে ঘরে লিখবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। প্রথম ঘরে লিখবো কস্ট পার মান্থ, তারপরে ঘরে লিখবো কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। ঠিক আছে, এইবার আমরা যেইভাবে অঙ্ক করতাম ক্লাসে, কি করতাম, প্রথমে এ দিয়ে লিখতাম কি ফিক্সড চার্জেস, প্রথমে লিখো কি ফিক্সড চার্জেস। তো এর মধ্যে কোন কোন আইটেম গুলো ফিক্সড আছে দেখে নাও। এই ওয়েজেস এটা ফিক্সড, স্যালারি ফিক্সড, রোড ট্যাক্স ফিক্সড, ঠিক আছে, ইন্টারেস্ট ফিক্সড, এই চারটে আইটেম ফিক্সড। দেখে দেখে লিখো, দেখে দেখে আইটেম গুলো লিখো। তাহলে লিখো ওয়েজেস অফ ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর, ওয়েজেস অফ ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর কত টাকা, 18,000 টাকা। প্রথম ঘরে লিখবো, হ্যাঁ এইগুলো খরচাগুলো সব মাসে বলেছে তাই তো, আর ফিক্সড খরচাগুলো সমস্ত কস্ট পার মান্থের ঘরে লিখবো, ফিক্সড খরচাগুলো যত ফিক্সড খরচা। তো লিখবো স্যালারি অফ অফিস স্টাফ 7,000 টাকা, লিখো স্যালারি অফ অফিস স্টাফ 60,000 টাকা, 7,000 টাকা। তারা বলছে কি, তাহলে রোড ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স 10,500 টাকা। And last one, interest and other charges 14,000 টাকা। কত হচ্ছে, 18 আর 7 25, 25 আর 10 35, 35 আর 14 কত হয়, 35 আর 14 29,500 টাকা, টোটাল হচ্ছে 29,500 টাকা। এখানে লিখবো, এবার এখানে লিখবো 49,500 ডিভাইডেড বাই কত, 4,80,000 ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে তোমার ফিক্স চার্জেস 49,500 ডিভাইডেড বাই 4,80,000 কত হচ্ছে 0.103125, 0.103125, ঠিক আছে, এটা হয়ে গেল তোমার ফিক্স চার্জেস। এবার বি দিয়ে লিখবো কি ভেরিয়েবল চার্জেস। এবং ভেরিয়েবল কি কি আছে দেখা যাক। প্রথমে বলেছে ডিজেল অ্যান্ড অয়েল 28,000 টাকা, লিখো ডিজেল অ্যান্ড অয়েল 28,000 টাকা। ভেরিয়েবল গুলো কি করবো, পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করবো, ঠিক আছে। তো প্রথমে লিখবো ডিজেল অ্যান্ড অয়েল 28,000 টাকা, এটা ভাগ করবো কত দিয়ে, 4,80,000 টাকা দিয়ে, সরি টাকা কি বললাম, 4,80,000 প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে। কারণ আমাকে বের করতে হবে
কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটারে, তাহলে 28,000 টাকা এক মাসে খরচা হয়, 4,80,000 প্যাসেঞ্জার কিলোমিটার 28,000 টাকা খরচা হয়, তাহলে একটা প্যাসেঞ্জার কিলোমিটার কত খরচা হবে, অর্থাৎ একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার যেতে ঠিক আছে, ওর জন্য ডিজেল অ্যান্ড অয়েল কত হবে, তো এটাই বলতে চেয়েছে। তাহলে লিখবো 28,000 ডিভাইড বাই 4,80,000 কত হচ্ছে 0.058, এটা হচ্ছে লাস্টের ঘরটা লিখবো 0.058। নেক্সট করবো রিপেয়ার অ্যান্ড মেনটেন্স 5,000 টাকা বলেছে এক মাসে, লেখো রিপেয়ার্স লেখো রিপেয়ার অ্যান্ড মেনটেন্স 5,000 টাকা বলেছে এক মাসে, তাহলে 5,000 টাকা ডিভাইডেড বাই 4,80,000 কত হচ্ছে 0.0104। লাস্ট করবো ডেপ্রিসিয়েশন, এখানে ডেপ্রিসিয়েশনটা কি বলেছে, বলি ডেপ্রিসিয়েশন 10%, কস্ট অফ ইচ বাস, এক একটা বাসের দাম 7,00,000 টাকা করে, 10% ডেপ্রিসিয়েশন। লাখ টাকা করে 10% ডেপ্রিসিয়েশন মানে 70,000 টাকা। এই যে 70,000 টাকা ডেপ্রিসিয়েশন এক বছরের, আমাকে বের করতে হবে কি 12 মাসের, মানে 70,000 টাকা এক বছরের, আমাকে এক মাসের বের করতে হবে, তাহলে 1/12, তাহলে করে যেটা বেরোলো সেটা এক মাসের ডেপ্রিসিয়েশন, কিন্তু এটাতে একটা বাসের, তোমাকে দুটো বাসের বের করতে হবে তাই না, দুটো বাস বলেছিল ওকে, দুটো বাস করে যেটা বেরোবে সেটাকে তুমি টোটাল 4,80,000 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস। তাহলে হয়ে যাবে তোমার, তাহলে 70,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 2, করে যেটা বেরোলো সেটাকে 4,80,000 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 0.024, 0.024 যোগ করে টোটাল করে দাও, অঙ্ক শেষ। কত হচ্ছে 0.103,125 প্লাস 0.058 প্লাস 0.0104 প্লাস 0.024, কত হচ্ছে 0.1955, 0.195525, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। শেষ হয়ে গেল অঙ্কটা। নম্বর পেজ, পেজ নাম্বার 151, পেজ নাম্বার 151 এর, ঠিক আছে, পেজ নাম্বার 151 এর কত অর দেখ, 2 এর অরের অঙ্কটা করছি, 2 এর অর, কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা খুলিস সামনে, বলছে আ প্রোডাক্ট পাসেস থ্রু 3 প্রসেসেস, মানে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করবো না, মানে আমাদের তো অনেক সময় দেখি কোনো না কোনো তো প্রোডাক্ট তৈরি করতে হয়, তো কোনো একটা প্রোডাক্ট একটা প্রসেসের মাধ্যমে তৈরি হতে পারে না, বিভিন্ন পয়সা, যেমন ধর অনেক এক্সাম্পল তৈরি হতে পারে, বলা যায়, যেমন ধর একটা নর্মাল এক্সাম্পল যদি বলি, ধর একটা ধর যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, সে কি একবারে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, ওকে অনেকগুলো স্টেপ বাই স্টেপের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, কেমন বিভিন্ন স্টেপ হতে পারে, যেমন স্টেপ মানে কি, ওকে তার প্রথমে ফাউন্ডেশন দিতে হবে, তারপর ইন্টার কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে ওকে কি করতে হবে, তারপর তোর আর্টিকেলশিপ কমপ্লিট করতে হবে, তারপর তো সে ফাইনালিস্ট হবে, তাই না, তারপর তো ফাইনাল পরীক্ষা, তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাজ হয়, যে কোনো জিনিস কোনো না কোনো একটা প্রসেসের মাধ্যমে কমপ্লিট হয়, ঠিক আছে, তো প্রসেসের মাধ্যমে কমপ্লিট হয়, তো এখানে ধর যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করে, যে কোনো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, ফোন হোক বা ধর তোর কোল্ড ড্রিঙ্কসের যেগুলো হয় না, ধর পেপসি বা ধর মিরিন্ডা, বুঝিস তো, থামস আপ, যে কোনো প্রোডাক্ট, এগুলো সব প্রোডাক্ট, এগুলো প্রোডাক্ট তৈরি করতে গেলে যে কোনো একটা জায়গায় হয় না, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাজ কমপ্লিট হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে,
তো বলছে একটা প্রোডাক্ট পাসেস থ্রু 3 প্রসেস, মানে একটা প্রোডাক্ট কমপ্লিট হবে 3টে প্রসেসের মাধ্যমে, 3টে প্রসেসের মাধ্যমে। বলছে দা আউটপুট, আউটপুট বুঝিস তো? আউটপুট কাকে বলে, ইনপুট কাকে বলে? ধর কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে না, কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে ইনপুট দিতে হয়। প্রথমে ইনপুট, ইনপুট মানে ধর কাঁচামাল, ম্যাটেরিয়াল দিতে হয়, ঠিক আছে? ম্যাটেরিয়াল দিতে হয়। যে ইনপুট দেবো, ধর সাপোজ ধর আমি 100 খানা ইনপুট দিলাম, আমি ধর 100 খানা ইনপুট দিলাম কাজ করার জন্য, 100টা ইনপুট দিলাম মানে 100টা ম্যাটেরিয়াল দিলাম। দেখা গেল কিছুর কাজ করতে গিয়ে কিছু নষ্ট হতে পারে, তাই তো? কিছু নষ্ট হতে পারে, লস হতে পারে কিছু, ঠিক আছে? আউটপুট কোনটা, যেটা বেরোবে নেই। তো বলছে কি আউটপুট, দ্য আউটপুট অফ ইচ প্রসেস, প্রতিটা প্রসেসের যে আউটপুট ইজ ট্রিটেড অ্যাজ র ম্যাটেরিয়াল ফর দ্য নেক্সট প্রসেস, ঠিক আছে তো? বলছে প্রতিটা প্রসেসের যে আউটপুট হবে সেটা মনে করা হবে নেক্সট প্রসেসের র ম্যাটেরিয়াল, ঠিক আছে? দ্য এক্সপেন্সেস ইনকার ডিউরিং আ পিরিয়ড ওয়্যারাস আন্ডার, কি কি খরচা করা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবি, ঠিক আছে তো? দেখ তিনটে আলাদা আলাদা প্রসেস বলেছে, একটা প্রসেস এ বলেছে, একটা প্রসেস বি বলেছে, একটা প্রসেস সি বলেছে, ঠিক আছে? কিভাবে অঙ্ক করতে হয় জানিস তো? প্রথমে প্রসেস এ কমপ্লিট করে প্রসেস বি করতে হবে, প্রসেস এ কমপ্লিট করে প্রসেস বি করতে হবে, আর প্রসেস বি কমপ্লিট করে প্রসেস সি করতে হবে। কি বললাম বুঝতে পারলি? ধর এখানে যে বলেছে কোনো একটা প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টটা 3টে প্রসেসের মাধ্যমে তৈরি হবে, 3টে প্রসেসের মাধ্যমে যে হয়ে যাবে তারপর প্রোডাক্টটা ফিনিশড হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি? যে কোনো জিনিসের একটা পেন তৈরি হবে, তার প্রথমে একটা প্রথম প্রসেস তৈরি হবে, প্রসেস এ তে তৈরি হবে, প্রসেস এ তে পুরো কাজ কমপ্লিট করা হবে, করে ও প্রসেস বি কে দেবে কাজটা করার জন্য, প্রসেস বি কাজ করে প্রসেস সি কে দেবে, এবার প্রসেস সি যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ফিনিশড হয়ে যাবে, ও তখন প্রোডাক্টটা মার্কেটে বেচবে। বুঝতে পারলি তো? এইভাবে প্রসেসিং এর কাজটা হয়, ঠিক আছে তো? এবার প্রসেস এ তে, প্রসেস এ যেই প্রসেসে কাজটা হবে না, প্রথমে ওকে কাঁচা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, 20,000 টাকার ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ঠিক আছে? শুধু ম্যাটেরিয়াল দিলে কি কাজ হবে? ওকে কি করতে হবে? এই ম্যাটেরিয়াল যে কাজকর্মগুলো করবে কে? লেবার করবে, লেবার, ঠিক আছে? তো লেবারের জন্য খরচা করা হয়েছে কত? প্রসেস এতে 3,000 টাকা, ঠিক আছে? 3,000 টাকা। এইবার এবার শুধু লেবার দিলে তো হবে না, এবার ওভারহেড মানে কিছু আনুষঙ্গিক আরো কিছু খরচাপাতি থাকে, ঠিক আছে? সেটাকে বলে ওভারহেড বলে। ওভারহেড যেমন ধর যেখানে কাজ হচ্ছে, ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, তো ফ্যাক্টরির ভাড়া থেকে শুরু করে এরকম বিভিন্ন থাকে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকতে পারে, ঠিক আছে? ফ্যাক্টরির লাইটিং, তারপর মেশিন থাকলে মেশিনের বিভিন্ন জিনিস থাকে, মানে আরো আনুষঙ্গিক খরচাপাতি থাকে। 1,500 টাকা। তাহলে কি বললাম বুঝতে পারলি? প্রসেস এতে এই খরচাগুলো করলো। কত খরচা করলো? 20 আর 3 23 আর 1.5 24,500, এত টাকা খরচা করলো। ও পুরো কাজবাজ কমপ্লিট করে ও যতটা তৈরি করতে পারবে প্রসেসে, যত তৈরি করতে পারবে তৈরি করে সেটা আবার প্রসেস বি কে দিয়ে দেবে। প্রসেস বি ওর কাজটা কমপ্লিট করবে, করে কাকে দিয়ে দেবে? প্রসেস সি কে দিয়ে দেবে। এই যে প্রতিটা প্রসেসে কাজ হবে না, কাজ করতে কিছু লস হতে হবে, সে সব বলে দেবে কোশ্চেন, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, ঠিক আছে? বলছে দেখ কি বলেছে, 5,000 ইউনিটস ওয়্যার ইস্যু টু দা প্রসেস এ, ঠিক আছে? তাহলে 5,000 ইউনিট ইস্যু করা হয়, মানে প্রসেস এ কে 5,000 ইউনিট দেওয়া হয়েছে, তৈরি করার জন্য 5,000 ইউনিট দেওয়া হয়েছে। বলছে তুমি 5,000 খানা ইউনিট তৈরি করো। বুঝতে পারছিস তো? সাপোজ ধর ওকে বলছে 5,000 খানা পেন তৈরি করো। তা 5,000 খানা পেন তৈরি করার জন্য 5,000 খানা পেনের মতো ম্যাটেরিয়াল দিতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? তো ওকে এটাকে বলি ইনপুট। এই যে এটাকে বলছি আমি এটাকে বলছি ওকে ইনপুট দিয়েছে কত? 5,000। ওকে ইনপুট দিয়েছে 5,000। এই যত ইনপুট দেবে সেটা তো আউটপুট নাও হতে পারে। ওকে ধর ও ধর মেশিনের মধ্যে ম্যাটেরিয়াল গুলো ঢাললো, কাজ করতে গিয়ে কোনো কিছু নষ্ট হতে পারে। অনেক কিছু নষ্ট হতে পারে। তো বলছে আফটার প্রসেসিং, যখন প্রসেসিং কমপ্লিট হবে, দ্য আউটপুট অফ ইচ প্রসেস, প্রতিটা প্রসেস আউটপুট কত? বলছে প্রসেস এর আউটপুট বলেছে দেখ কত? প্রসেস এর এটা হচ্ছে এ, এটা এ, তারপর একটা বি, তারপর একটা সি, ঠিক আছে? প্রসেস এর আউটপুট বলে 4,800। দেখ বুঝতে বোঝার চেষ্টা কর। ও ইনপুট দিলাম 5,000, ইনপুট দিলাম 5,000, কিন্তু আউটপুট বেরোলো কত? 4,850। তাহলে কি পুরো বেরোলো? কত? দেখ 150 কম বেরিয়ে গেল না? এটা তো লস হয়ে গেল, তো লস বেরিয়ে গেল, ঠিক আছে তো? তো এইভাবে। আর এখানে দেখ কি বললো, 150 লস বেরোলো। এবার লস তো বিভিন্ন রকমের লস হতে পারে। নরমাল লস দু রকমের, নরমাল লস হয়, একটা অ্যাবনরমাল লস, ঠিক আছে তো? এবার ধর এখানে নরমাল লস বলছে কত? দেখ নরমাল লস 2% ধরে রয়েছে, ঠিক আছে তো? অঙ্ক করতে কি বাকিটা অনেকটা ব্যাপারটা বুঝতে পারলি তো? অঙ্ক করতে আস্তে আস্তে বুঝতে পারবি কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। বলছে নো স্টক অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? ম্যাটেরিয়ালে কোনো স্টক নেই, ওয়ার্ক ইন প্রোগ্রেস ওয়াজ লেফট ইন দ্য এন্ড, কিচ্ছু বলেনি। বলছে ম্যাটেরিয়ালে মানে ক্লোজিং কোনো ম্যাটেরিয়াল নেই, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কিচ্ছু নেই, এটা বলে দিচ্ছে, ঠিক আছে? প্রিপেয়ার প্রসেস এ অ্যাকাউন্ট, প্রসেস বি অ্যাকাউন্ট, প্রসেস আগে তিনটে কর, আগে তিনটে কর, তারপর পরে দেখা যাবে। তাহলে এবার দাগ কাট। আমি দাগ কাট, তোর দাগ কেটেছিস, আমি একটু দাগ কাটবো। তাহলে প্রথমে লিখবো কি? ইন দা বুকস অফ, লেখ উপরে অঙ্কের শুরুতে তো লিখতে হয় ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ, তারপরে লিখবো কি? ইন দা বুকস অফ ডট ডট ডট, নাম তো নেই,
তাহলে প্রথমে লিখবো কি প্রসেস, প্রথমটা কি লিখবো প্রসেস এ অ্যাকাউন্ট, তাই তো তিনটে প্রসেস খুলতে বলছে। প্রথমে খুলবো প্রসেস এ অ্যাকাউন্ট, ঠিক আছে প্রসেস এ। আস্তে আস্তে রেকর্ডিং হচ্ছে কথা বলছি। হয়ে গেল, ধাক্কাটা হয়ে গেল। এবার এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট, ঠিক আছে। বুঝলি তো, যখন কন্ট্যাক্ট ডেবিট ক্রেডিট হয়েছিল না, কন্ট্যাক্ট অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট, এখানে ডেবিট ক্রেডিট হয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, না না না, আমি বলে দেবো সব, বলে তো প্রসেস এ অ্যাকাউন্ট। এবার এখানে লিখবো কি পার্টিকুলার্স, এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে। এই প্রথম পরে লিখবো কি বলতে ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে ইউনিট রেট অ্যামাউন্ট একটু কপি করে নিই। ব্যাপারটা হাতের সমাধান করে নাও, ঠিক আছে। হয়ে গেল। ডেবিট দিক তো বুঝতে পারছিস, ডেবিট দিক, এটা ডেবিট দিক আর এটা ক্রেডিট দিক, ঠিক আছে। ডেবিট দিক ক্রেডিট দিক তো বুঝতেই পারছিস। এবার তো প্রথমে ধর কোনো একটা প্রোডাক্ট, প্রোডাক্টের নাম বলবে না এখানে, প্রোডাক্ট যে কোনো একটা ধর, প্রোডাক্টের নাম ধর এক্স, প্রোডাক্টের নাম ধর এক্স, এক্স প্রোডাক্ট তৈরি করতে হবে। তাহলে এক্স প্রোডাক্ট তৈরি করতে গেলে তাহলে তো ওকে তোর কাঁচা মাল দিতে হবে, র মেটেরিয়াল দিতে হবে তো। আর কতগুলো প্রোডাক্ট তৈরি করতে হবে, ধর এক্স বলে যে 5,000, মানে ইনপুট 5,000, ইনপুট দিচ্ছে 5,000, এই 5,000টা ইনপুট মানে 5,000টা প্রোডাক্ট তৈরি করতে কাঁচা মাল দিতে হবে। কত টাকার কাঁচা মাল দিয়েছে দেখ, কোশ্চেনে বলেছিল 20,000 টাকা। কিন্তু তুই কিন্তু মাথায় রাখবি, এখন এ করছিস তুই, ভুল করে পি আর সি ভ্যালু বলবি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুই 5,000 খানা প্রোডাক্ট তৈরি করতে 20,000 টাকার ম্যাটেরিয়াল লাগছে। তাহলে এটা কি খরচ, হ্যাঁ কি ডেবিট দিকে খরচা হবে, ডেবিট দিকে সমস্ত খরচা ডেবিট হবে। তাহলে তুই বুঝতে বোঝার চেষ্টা কর, ম্যাটেরিয়াল খরচা তো ডেবিটে বসবে, লেবার খরচা তো ডেবিটে বসবে, ওভারহেড খরচা তো ডেবিটে, বুঝতে পারলি কোন দিক বসবে। তাহলে ডেবিটে লিখবি টু ম্যাটেরিয়ালস। কত ইউনিট ঢালছিস তুই, 5,000 ইউনিট ঢালছিস। কত ইউনিট ঢালছিস, 5,000 ইউনিট, 5,000 ইউনিট দেওয়া হচ্ছে, ঠিক আছে। 5,000 ইউনিট দেওয়া হচ্ছে। কত টাকা, কত কত বলেছিল অ্যামাউন্ট, 20,000 টাকা। 5,000 ইউনিট 20,000। তোর যদি মন চায় এখানে 4 লিখবি, মন না চাইলে 4 লিখবি। বুঝতে পারলি কি করে 5,000 টা 20,000 4 টাকা করে হচ্ছে। তোর মন চাইলে 4 লিখবি, মন না চাইলে লিখবি, কোনো ব্যাপার না, লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি লিখলাম, লিখতেও পারিস নাও লিখতে পারিস, কোনো সমস্যা নেই, হয়ে গেল। তারপর কি বলেছে বল, লেবার, লেবার কত টাকা লেবার দেওয়া হচ্ছে, 3,000 টাকা। লেখ টু লেবার, টু লেবার কত, 3,000 টাকা লিখে দে, লেবার 3,000 টাকা। আর কি ওভারহেড, টু ওভারহেড কত বল, টু ওভারহেড 1,500 টাকা, হয়ে গেল। ওভারহেড 1,500 টাকা হয়ে গেল, বোঝা গেল। এবার দেখ এত দিকে মিটে গেল, ঝামেলা মিটে গেল, কোনো ঝামেলা নেই, কি রে এখানে কোনো ঝামেলা নেই, বুঝতে পারলি কোনো সমস্যা নেই এখানে। এবার দেখ কি বলেছে, এবার কি বলেছে, আর তো সেরকম কিছু খুঁজেই পাচ্ছি না জিনিস, সত্যি কথা বলতে কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। এবার দেখ আমি তোকে বলছি, এখানে একটা ছোট্ট করে ওয়ার্কিংস করো, তিনটে দাগ কেটেছিস তো তোরা, ওকে তিনটে দাগ কেটেছিস তোরা, প্রসেস এ প্রসেস বি প্রসেস দাগ কেটেছিস, পরের পদে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস কর, কি করবো ওয়ার্কিংস দেখ, আমি শেখাচ্ছি। ইনপুট, ইনপুট দেওয়া হয়েছিল কত বল, ইনপুট দেওয়া হয়েছিল কত, 5,000, ইনপুট দেওয়া হয়েছিল 5,000, কি রে ইনপুট দেওয়া হয়েছিল 5,000, ঠিক আছে তো। আর লস কত বলেছিল, প্রসেস এতেই মানে করলাম না, প্রসেস এতে লস কত বলেছে, 2%। নর্মাল লস, লস লস বলবো না, নর্মাল লস, নর্মাল লস 2% ছিল। নর্মাল লস, নর্মাল লস, নর্মাল লস সবারই হবে, যেই করুক না কেন কাজ নর্মাল লস হবে সবার। তাহলে এখানে লিখবো মাইনাস দিয়ে লিখবো নর্মাল লস, মাইনাস দিয়ে লিখ নর্মাল লস। তাহলে 5,000 2% ক্যালকুলেটরে কত হচ্ছে দেখ, কত হচ্ছে 100, নর্মাল লস 100। তাহলে কত বেরোলো বল, 4,900।
এটাকে কি বলে জানিস? 4,900 এটাকে বলে এক্সপেক্টেড। ভালো করে শোন, লিখবি এক্সপেক্টেড আউটপুট। ঠিক আছে, কোম্পানি জানে যে আমি ওকে 5,000 খানে ইনপুট দিয়েছি, বুঝিস তো, মানে ম্যাটেরিয়াল 5,000 ম্যাটেরিয়াল দিয়েছি তৈরি করার জন্য, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য। যে দেয়, যে কোম্পানির মালিক, সেও জানে কিছু না কিছু কাজ করতে গেলে আমি 5,000 দিয়ে নেট 5,000ই বের করবো, কোনোদিন হতে পারে না। ঠিক আছে, তো কিছু তো লস হবে এই কাজ করতে গিয়ে। ঠিক আছে, তা কোম্পানি ভেবেছে না 2% তো লস হতে পারে। ঠিক আছে, তাহলে কোম্পানি ভাবছে না এক্সপেক্টেড, এতটা এক্সপেক্ট হচ্ছে আমার আউটপুট বেরোতে পারে 4,900। কোম্পানি ভাবছে আমার 4,900 আউটপুট বেরোতে পারে। ঠিক আছে, কিন্তু বেরিয়েছে কত দেখ, 4,850। বেরোতে পারে 4,900, কিন্তু বেরিয়েছে কত বল? 4,850। তাহলে লিখবো কি, এখানে নিচে লিখবো অ্যাকচুয়াল আউট, নিচে চলে এলে অ্যাকচুয়াল আউট। গল্প বুঝতে হচ্ছে, গল্প বুঝে বুঝে করবি। 4,800, ঠিক আছে, মানে কোম্পানি ভেবেছে আমার 4,900 বেরোতে পারে, শিওর না, এক্সপেক্ট করছে এত বেরোতে পারে, কিন্তু বেরোলো কত? 4,850। তার মানে বল, তাহলে কি হচ্ছে, আরো তো 50 কম বেরিয়েছে, আরো তো 50 কম বেরিয়েছে। এই যে আরো তো 50 লস হলো না, আরো তো 50 লস, এই যে এক্সট্রা লস, এই লসটাকে কি বলা হয়? অ্যাবনর্মাল লস। এই লসটাকে বলা হয় অ্যাবনর্মাল লস। ঠিক আছে, এই লসটাকে বলা হয় অ্যাবনর্মাল লস। তাহলে জিনিসটা বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? এটাকে বলা হয় অ্যাবনর্মাল লস। বোঝা গেল কি বললাম? অ্যাবনর্মাল লস, তাহলে দুবার চেষ্টা করে নিলাম, সুন্দর করে করে নিলাম, অ্যাবনর্মাল লস বেরিয়ে গেল। ঠিক আছে, নরমাল লস, অ্যাবনর্মাল লস সব বলে দিলাম। এবার দেখ, এবার এদিকে চলে, কেইট দিকে চলে আয়। যত লস শুনছিস তো, নরমাল লস হোক, অ্যাবনর্মাল লস হোক, সব কেইট দিকে লস। লস দেখ না, চিন্তা ভাবনা কর কেন লস কেইট দিকে আসবে। তুই ভাব না, তুই 5,000 ইউনিট দিয়েছিস, তোর ধর 50টা, সাপোজ 50টা লস হয়েছে, তাহলে ইউনিট বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমলে কোন দিকে হওয়া উচিত? কেইট দিকে হওয়া উচিত। তাহলে কেইট দিকে লিখ বাই নরমাল লস, লিখ বাই নরমাল লস, লিখ বাই নরমাল লস অ্যাকাউন্ট। কি লিখলাম? বাই নরমাল লস অ্যাকাউন্ট। কি লিখলাম বল? বাই নরমাল লস অ্যাকাউন্ট, তাই তো লিখেছিস, বাই নরমাল লস অ্যাকাউন্ট। তোর কত এই মাত্র বের করলাম তোর সামনে, নরমাল লস কত বের করলাম? 100। তাহলে এখানে লেখ ইউনিটের ঘরে 100, ইউনিটের ঘরে 100, 100 ইউনিটের ঘরে কি লিখলাম বল? 100। ধর কাজ করতে গিয়ে 100টা ইউনিট নষ্ট হলো, নরমাল লস। নরমাল লস 100টা ইউনিট, এই ইউনিট গুলো মার্কেটে বেচা যায়। বেচে কিছু, হয়তো হয়তো অরিজিনাল দাম পাবি না, বাট অনেক কম দাম পাবি, অনেক কম দাম পাবি, বাট কিছু তো পাবি। এটাকে বলা হয় স্ক্র্যাপ, এটাকে বলা হয় স্ক্র্যাপ। কিছু পাওয়া যায়। ঠিক আছে, কিছু পাওয়া যায়। ঠিক আছে, তাহলে স্ক্র্যাপ কত করে বলেছিল দেখ, কোশ্চেন আমরা পড়ি দেখি। কিছু কি বলেছিল? অনেক অঙ্কে বলে দেয়, অনেক অঙ্কে বলে দেয় না। তো এই অঙ্কে কি বলেছিল? না, এই অঙ্কে কিছু খুঁজেই পাচ্ছি না। বাহ, স্ক্র্যাপ বলেই নি অঙ্কে। এই অঙ্কে স্ক্র্যাপ বলেনি, দেখ স্ক্র্যাপ হলে বলেই তো, এখানে স্ক্র্যাপ বলেনি অঙ্কে। এই অঙ্কটা স্ক্র্যাপ বলেনি, এই অঙ্কটা আগের বছর এসেছিল পরীক্ষা, বুঝিস? আগের বছর লাস্ট ইয়ার যারা পরীক্ষা দিল না, সিবিসিএস, ওদের এসেছিল। তাহলে স্ক্র্যাপ বলে, স্ক্র্যাপ হলে বলেই তো যে নর্মাল লস, তো পাশে এখানে লিখে তো স্ক্র্যাপ বলে এত টাকা বলেই তো। ঠিক আছে, কিছু 2 টাকা 3 টাকা, খুব কম টাকা বলে। ঠিক আছে, সেটা বলেই তো, বলেনি অঙ্ক। অঙ্কে স্ক্র্যাপ বলেনি, স্ক্র্যাপ বলেনি মানে রেটে ফাঁকা, রেটে ফাঁকা। আরে বলে মানে জিরো, বয়েল মানে জিরো, তাই তো ফাঁকা রাখলাম। তাহলে 100 সঙ্গে জিরো গুণ করলে কত হবে? জিরোই হবে এটা। আরে ভাই, এটা তো জিরো, তাহলে 100 সঙ্গে জিরো গুণ করলে তো জিরোই হবে। হয়ে গেল। অ্যাবনর্মাল লস কত বলেছিল বলে? অ্যাবনর্মাল লস এখানে ধর সাপোজ আর বলতো নর্মাল লস 1 টাকা, স্ক্র্যাপ 1 টাকা, তখন এখানে লিখতাম, লিখছি 1 টাকা লিখতাম, এখানে 100 টাকা। বলেনি এখানে কিছু। আচ্ছা, হয়ে গেল। তারপর কি লিখবো বল? বাই অ্যাবনর্মাল লস। দেখ বলেছিল কোশ্চেনে অ্যাবনর্মাল লস বলেছিল, বল কত বলেছিল? আমরা বের করলাম, কোশ্চেনে বলেনি, কোশ্চেনে আমি বের করলাম 50, 50 টাকা না 50 ইউনিট, 50 ইউনিট। তাহলে স্যার এখানে রেট, রেট কত হবে? রেট, রেট কি বলে দেবে? ভালো করে শোনে, অ্যাবনর্মাল লসের রেট জীবনে কোনদিন কোশ্চেনে বলবে না, জীবনে কোনদিন বলবে না কোশ্চেন। ঠিক আছে, আমি এখানে কোশ্চেন মার্ক রাখলাম তোদের বোঝানোর জন্য, তোর আবার কোশ্চেন মার্ক দিস না, কোশ্চেন মার্ক বোঝানোর জন্য। আর একটা কি হবে, হয়ে গেল তো। আর এখানে কি লিখবো? আচ্ছা, প্রসেস এ কে কাজ করতে বলেছে, প্রসেস এ কাজটা কমপ্লিট হয়ে গেল, কি করবে? ও প্রসেস বি কে দিয়ে দেবে। তারপর প্রসেস, মানে তার কিছু কাজ থাকে তো, তার প্রথম অবস্থায় কিছু কাজ থাকে যেটা প্রসেস এই করতে পারবে। ও ওর কাজটা করে, সবার প্রথম ওকেই কাজ করতে হবে, ও ওর কাজটা করে বি কে দেবে। ঠিক আছে তো, এবার বি ওর কাজগুলো করবে, বি ওর কাজগুলো করে কাকে দেবে? সি কে দিবে। মানে এরকম একটা স্টেপ বাই স্টেপ হয়, সমস্ত কিছু না একটা স্টেপ বাই স্টেপ কাজ হয়। ঠিক আছে তো, তো বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে এখানে কি লিখবো? তাহলে প্রসেস এ তো আর কাজ করে দিয়েছে, করে ও কাকে দেবে? বি কে দিয়ে দেবে, বি কে দিয়ে দেবে। তাহলে কি হবে? এখানে লিখবো বাই প্রসেস বি, লেখ বাই প্রসেস, বাই প্রসেস বি অ্যাকাউন্ট। ঠিক আছে, বাই প্রসেস বি অ্যাকাউন্ট। এবার বল বি কে কত দেবো? কোন সিম্পল ব্যাপার, বি কে কত দেবে বল? এই দেখ,
এই অ্যাকচুয়াল আউটপুট যেটা বেরোবে না সেটাই লিখে দেবে, যেটা অ্যাকচুয়াল আউটপুট বেরোয়। দেখ এ কে কাজ করার জন্য 5,000 খানা দিয়েছে, ঠিক আছে, 100টা নর্মাল লস হলো, ঠিক আছে, তাহলে কত রইলো 4,900 এক্সপেক্ট করছি, আরো 50টা লস হলো, তাহলে 4,800 মধ্যে অ্যাকচুয়াল আউটপুট যেটা বেরোলো, যেটা অ্যাকচুয়াল বেরোলো সেটাই ও বিকে দিয়ে, ঠিক আছে, বিকে দেবে কত 4,850, 4,800, দেখ দু সাইড দেখ 10, 5,000 হচ্ছে কিনা দেখ, হতেই হবে 5,000, দু সাইড 5,000 হতেই হবে, তাহলে এখানে টোটাল কর, এইটুকু মধ্যে হয়ে গেল, দেখ এইটুকু দাও, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, ডেবিট হলে 5,000, এদিকে হলে 5,000, ঠিক আছে, 5,000 লিখলাম তো, আচ্ছা, হয়ে লিখতে পারছিস তো, আচ্ছা দেখ এবার দেখ এখানেও কোশ্চেন মার্ক দিলাম কারণ রেট বের করতে হবে, রেট জানি না, রেট বের করবো, ঠিক আছে, এত অব্দি ঠিক আছে তো, এবার লেখ নিচে, এর নিচে লেখ কস্ট পার ইউনিট, রেট, রেট বের করার ফর্মুলা লিখছি কস্ট পার ইউনিট, কোয়াড্রেন্ট চলছে কস্ট পার ইউনিট, কি লিখলাম বল, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট কি করে বের করতে হয় তোকে ফর্মুলা লিখে দিচ্ছি, নিয়মটা কি জানিস তো, শোন আমি একটা বুঝিয়ে দিই, তারপর তুই ফর্মুলা মুখস্থ করে নিবি, মুখস্থ করতে হবে না, এই দেখ দেখ কত ছিল, অ্যাকচুয়ালি প্রসেস এর এই কাজ এতটা, ও যে 4,850টা ইউনিট তৈরি করলো, কত খরচা এটা বেরো, কত খরচা হয়েছে, 20,000 টাকা খরচা হয়েছে, 23,000 টাকা খরচা হয়েছে, আর 1,500 টাকা, আর কোনো খরচা হয়েছে, 23 আর 1 1,500 মানে কত, 24,500 খরচা হয়েছে, ঠিক আছে তো, অনেক সময় টাকা রিকভার করে, এখানে কোনো রিকভার করতে পেরেছে না, ঠিক আছে তো, তাহলে ও কত টাকা খরচা করেছে বল, ও খরচা করেছে তোর 23,500, এখানে প্রথমে ফর্মুলা লিখবো, এখানে লিখছি না, এখানে লিখছি 23,500, আচ্ছা 24,500, ঠিক আছে 24,500 খরচা হলো কত, 24,500, আচ্ছা ও কি কোনো রিকভার করতে পেরেছে, না, রিকভার করতে পারলে সেই টাকাটা লিখতাম, এখানে জিরো লিখি, ধর রিকভার করতে পেরেছে 500 টাকা, তখন বলতাম কি, তুই 24,500 খরচা করে 500 টাকা রিকভার করেছে, তাহলে খরচা কত, 40,000 টাকা, 24,000 টাকা কিন্তু রিকভার করতে হবে, এটাই জিরো লিখেছে, ঠিক আছে, ডিভাইডেড বাই কি লিখবো, ডিভাইড বাই কি লিখতে হয় জানিস, ডিভাইড বাই লিখতে এক্সপেক্টেড আউটপুট, কি বললাম, এক্সপেক্ট মানে তুই কতটা আউটপুট এক্সপেক্ট করেছিস, বল 4,900, 4,900, 4,900, তো উপরে ফর্মুলা লিখিয়েছি, ফর্মুলা লিখছি, ফর্মুলা কি লিখে তো, লেখ টোটাল কস্ট, লেখ টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ, টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ, টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ, বুঝতে পারলি, স্ক্র্যাপ লিখে দিলাম, ডিভাইডেড বাই এক্সপেক্টেড আউটপুট, ডিভাইড বাই কি বললাম, ঠিক আছে, তাহলে বল কত হলো অ্যান্সার, 24,500 বাই 4,000, 5 টাকা, কত বললো 5 টাকা, রেট কত বললো 5 টাকা, ঠিক আছে, তাহলে 5 টাকা বের কর, 5 টাকা বের করে দাও, চলে আয় মেন অঙ্কে, চলে আয় মেন অঙ্কে, 5 টাকা চলে গেল তো, এই যে 5 টাকা যে বেরোলো, এই যে 5 টাকা বেরোলো, এই কোশ্চেন মার্ক দিয়ে কোশ্চেন মার্কে 5 করে বাদ দিই, ব্যাস, হ্যাঁ দুটোতে 5 বসে, 5 বসে দিলাম, তাহলে 50 5 গুণ করে কত হলো, 250 হলো, আর 4,800 5 গুণ করে কত হচ্ছে বল, 24,250, যোগ কর 24,500, এখানে 24,500, বোঝা গেল, প্রথম প্রসেস কমপ্লিট, ঠিক আছে, প্রথম প্রসেস কমপ্লিট, বোঝা গেল, প্রথম প্রসেস কমপ্লিট, ঠিক আছে, প্রথম প্রসেস বুঝে গেলি, দ্বিতীয় হয়ে গেল কিছু নেই সম্পূর্ণ মধ্যে, ঠিক আছে, এবার দ্বিতীয় প্রসেস করবো, দ্বিতীয় প্রসেস আমি দাগটা কেটে নিই, তোদের হয়ে যায় তো সবার, দ্বিতীয় প্রসেস করবো, দাগটা কেটে নিই আমি, দাগ কাটা হয়ে গেছে, প্রসেস বি অ্যাকাউন্ট, কি লিখবো, প্রসেস বি, ঠিক আছে, কি লিখলাম, প্রসেস বি অ্যাকাউন্ট, ঠিক আছে তো, করছিস তো, সোজা অঙ্ক, এটা তো কোয়ান্টারটার চেয়ে অনেক সোজা অঙ্ক, কোয়ান্টারটার চেয়েও বিশাল সোজা, হ্যাঁ, এই যে হ্যাঁ, এই অঙ্কের নাম প্রসেস কষ্ট, ঠিক আছে, কন্ট্রাক্টের চেয়েও অনেক সোজা, আচ্ছা দেখ এত তুই বুঝতে পারলি তো প্রসেস বি, এবার দেখ প্রসেস বিটা কি হবে, ছোটবেলায় লেজার করেছি যেমন সেরকম করবো, এই দেখ এখানে কি ছিল, প্রসেস এ অ্যাকাউন্টের ক্রেডিট দিয়ে কি লেখা ছিল বল, প্রসেস বি, তাহলে লেজারে কি হবে, লেজার পোস্টিং করতে গেলে, তাহলে বি অ্যাকাউন্টে কি হবে, 2A, হ্যাঁ লেখ 2 প্রসেস এ অ্যাকাউন্ট, লেখ দেখে দেখে লেখ 2 প্রসেস এ অ্যাকাউন্ট, লেখ 2
টু প্রসেস এ অ্যাকাউন্ট কত হবে ওটা দেখে দেখে বসা ভ্যালুগুলো 4,850 5 টাকা করে 24,250। ঠিক আছে 4,800 করে 5 টাকা করে 24,250 ক্লিয়ার আছে এটা ক্লিয়ার আছে আর কি ছিল কোশ্চেন আর কি বলেছিল কোশ্চেন দেখ বলেছিল প্রসেস বি এবার প্রসেস বি তে চলে এসেছে প্রসেস বি এর ম্যাটেরিয়াল খরচা কত 10,000 লেবার 2,000 আর ওভারহেড 5,000 দেখে দেখে বসা এগুলো লেখ ম্যাটেরিয়াল 10,000 লেখ খরচা ডেবিটে লিখবো লেখ 2 ম্যাটেরিয়াল 10,000 আর তো নিশ্চয়ই বি আর বোঝাতে হবে নাকি ম্যাটেরিয়াল 10,000 তারপর কি বলছে বল লেবার 2,000 লেখ 2 লেবার 2,000 লেখ 2 ওভারহেড 2 ওভারহেড কত 2 ওভারহেড 5,000 ঠিক আছে হলো তো ক্লিয়ার এবার ওই ওয়ার্কিংসটা করবো ওয়ার্কিংস গুলো করবো ওয়ার্কিংস চলে আসি কি লিখবো এখানে ইনপুট এবার বলে এখানে ইনপুট কত হবে বলতে পারবি আরে আগের প্রসেসে যেটা আউটপুট আগেরটা যেটা আউটপুট তাই না এর যত আউটপুট ছিল সেটাই তো বি ইনপুট এই দেখ এখানে ইনপুট কোনটা দেখ এই দেখ হাইলাইট করে নিচ্ছি দেখ এটা হচ্ছে ইনপুট 4,800 বুঝতে পারলি তাহলে ইনপুট কত 4,850 ইনপুট হচ্ছে কত 4,800 ঠিক আছে এর থেকে মাইনাস করবো কি বলে নর্মাল লস কত বলেছিল বল এই মাসের বল 10% 10% কত হচ্ছে 10% করলে 485 মাইনাস কর তাহলে কত 4,365 হচ্ছে এক্সপেক্টেড আউট ঠিক আছে কত বলে এক্সপেক্টেড আউটপুট 4,365 ঠিক আছে এইবার কি লিখবো আমি নিচে লিখবো অ্যাকচুয়াল আউটপুট দেখ বলেছিল কোশ্চেনে বলেছিল অ্যাকচুয়াল আউটপুট কত অ্যাকচুয়াল আউটপুট কত বলে 4,700 তুই চিন্তা ভাবনা কর তুই বুঝতে পারছিস বোঝার চেষ্টা করতে তুই এক্সপেক্ট করেছিলি কত যে এতগুলো ইউনিট বেরো ঠিক আছে কিন্তু ইউনিট বেরোলো কত 4,700 ঠিক আছে তাহলে কি তোর ইউনিট বেশি বেরোলো না কম বেরোলো তাহলে বেশি বেরোলে তাকে কি বলে তখন অ্যাবনর্মাল গেইন হয় গেইন বেশি বেরোলে তাকে বলে গেইন বেশি বেরোলে তাকে বলে গেইন ঠিক আছে প্রোডাক্ট বেশি বেরোলে তাকে বলে গেইন তাহলে কত কত বেশি বেরোলো 335 তাহলে 335 হয়ে গেল তোর অ্যাবনর্মাল গেইন ঠিক আছে 335 হয়ে গেলে অ্যাবনর্মাল গেইন ঠিক আছে ওয়ার্কিংসটা বুঝতে পারলি তো ওয়ার্কিং বুঝে গেলি তাহলে ওখানে বসায় থাক আচ্ছা দেখ অ্যাবনর্মাল গেইন তো কি মনে হয় গেইন হলে কোন দিকে হওয়া উচিত ডেবিট দিকে হলে টু অ্যাবনর্মাল গেইন ডেবিট দিকে হলে টু অ্যাবনর্মাল গেইন টু অ্যাবনর্মাল গেইন তাহলে জিনিসগুলো ধরতে পারছিস তো দেখ আজকের ক্লাসে তোর কি মেন ধরা ব্যাপারটা বোঝা ব্যাস আর কিছু না তারপর তুই আস্তে আস্তে অঙ্ক অঙ্ক কঠিন লাগে কঠিন লাগে হয়তো পরে এরপর একটা অঙ্ক করবো যার মধ্যে স্ক্র্যাপ থাকবে স্ক্র্যাপ এখানে স্ক্র্যাপ নেই তো স্ক্র্যাপ পেলে বেশ আমার অনেকটা কাজ শেষ হয়ে যাবে এই অঙ্কে স্ক্র্যাপ নেই কোনো একটা অঙ্কে স্ক্র্যাপ পাবো আচ্ছা বল অ্যাবনর্মাল কত বের করলাম বল 335 এখানে লিখবো 335 ঠিক আছে আর নর্মাল লস কোন দিক হয় আগের অঙ্কটা করলাম নর্মাল লস এই দিক হবে কি রে বসা নর্মাল লস কত বের হলো বলতো নর্মাল লস 485 এখানে ড্যাশ কারণ স্ক্র্যাপ দেয়নি বলে ঠিক আছে আর প্রসেস বির কাজ কমপ্লিট হলে কাকে দিয়ে দেবে প্রসেস সি কে দেবে তাহলে এখানে কি লিখবো বাই প্রসেস সি লিখ বাই প্রসেস সি অ্যাকাউন্ট ঠিক আছে তাহলে কত লিখবো কত নেক্সট প্রসেস 4,700 তাই তো ঠিক আছে বুঝতে 4,700 কেন হলো অ্যাকচুয়াল ঠিক আছে 4,700 হয়ে গেল 4,700 হয়ে গেল কি রে 4,700 হয়ে গেল এবার দেখ শোন এবার শোন কি করে করবো এদিক শোন এবার কি করবো এখানে করবো এই কস্ট পার ইউনিট বের করবো ফর্মুলা বারবার লিখতে হবে ফর্মুলা একবার লিখেই ফেলেছি ঠিক আছে তো ফর্মুলা একবার লিখেই ফেলেছি ফর্মুলা বারবার লিখতে হবে না কস্ট পার ইউনিট কি লিখবো নিয়মটা কি টোটাল খরচা কত এই দেখ
24,250 ক্যালকুলেটর নেই, 24,250 লেখ, 24,250 প্লাস 10,000 প্লাস 2,000 প্লাস 5,000 কত হচ্ছে? টোটাল খরচা করিস তুই 41,250, ঠিক আছে? টোটাল খরচা করিস কত তুই? 41,250, ঠিক আছে? আর স্ক্র্যাপ, কোনো স্ক্র্যাপ পাওয়া যায়নি, কোনো স্ক্র্যাপ রিয়ালাইজড হয়নি, 0 ডিভাইডেড বাই এক্সপেক্ট আউটপুট কত? এক্সপেক্টেড আউটপুট 4,365 এরকম। হ্যাঁ দেখছি আমি 4,365 কত হচ্ছে, ও বললো কেমন একটা বেরিয়েছে, ঠিক আছে? তাই বলছি অ্যাপ্রক্সিমেটলি কি লিখবো? 9.45 কি লিখলাম? 9.45 কি লিখলাম বল? 9.45, ঠিক আছে তো? কি লিখলাম? 9.45 তোর হয়নি? ওই যে এক্সপেক্ট আউটপুট লেখ, এক্সপেক্ট আউটপুট ছিল 4365 কত বেরোলো বল? 9.45 লেখ, 9.45 ক্যালকুলেটরে বেরোলো 9.45, লিখিস তো 9.45। কিন্তু দেখ এই দেখ 9.45 আমার ক্যালকুলেটর এটা বেরিয়েছে, প্রত্যেককে বলছি ক্যালকুলেটরে আমার যে 9.45 বেরোলো সেটাকে মুছবো না, সেটাকে মুছবো না, ওরকমই রেখে দেবো, মুছবো না কিন্তু ক্যালকুলেটর, ঠিক আছে তো? 9.45, এই যে 9.45 বেরোলো, এটা এখানে বসা 9.45, আর এখানেও বসাবি 9.45, তাই তো? তাই তো, আগেরটাও তাই ছিল, ঠিক? এবার দেখ, মন দিয়ে শুনবি কিন্তু, কোন তাড়াহুড়া করবি না। এই যে 335 ছিল, এই 335 ছিল, 335 সঙ্গে 9.45 গুণ করবো, কি বললাম? 335 সঙ্গে 9.45 গুণ করবো, নর্মালি তোমরা বলি হ্যাঁ স্যার তাই গুণ করবো, কিন্তু 9.45 গুণ করবো না, আমার ক্যালকুলেটর কত লেখা ছিল বল? 9.4501718213 যেটা লেখা ছিল, ওই পুরো সংখ্যাটাকে দিয়ে 335 গুণ করবে, নাহলে অ্যান্সারে না কিছু অ্যাপ্রক্সের জন্য অ্যান্সার গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে তো? ইন্টু 335 করবো, কত বেরোচ্ছে? 31, দেখ আমার বেরোচ্ছে 3165.8, তার মানে কত? 3166, তাহলে এখানে লিখবো কি? 3166 হয়ে গেল, 3166 কে বলতে পারলি? 3166। এবার দেখ কি করবো, এবার ডেবিট দিকে টোটাল কর, ডেবিট দিকটা টোটাল কর, ডেবিট দিকে টোটাল কর, কত হচ্ছে দেখ? 24250 প্লাস 10,000 প্লাস 2,000 প্লাস 5,000 প্লাস 3166 কত হচ্ছে? 44416 লেখ, 44416, ঠিক আছে? তাহলে এটাও টোটাল তো তাই হবে, এদিকে লিখ 44416, কি লিখলাম? 44416, ঠিক আছে? ঠিক আছে, 44416। এবার দেখ এই যে 44416 বেরোলো না, সেটা আবার এখানটায় লেখ, এই যে এখানটায় লেখ 44416, ঠিক আছে? 44416, বুঝতে পারলি তো ব্যাপারটা? আরে ভাই ডেবিট থেকে যেটা টোটাল বেরোলো সেটা থেকে এই দিকে লিখবো, তো উপরে তুলে দিলাম না, সোজা গেল 44416, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? 44416 বেরিয়ে গেল। এবার এদিকে টোটাল কর, এদিকে টোটাল কর, কত হচ্ছে টোটাল? 4,850 ইউনিট টোটাল কর, ইউনিটের ঘরে টোটাল কর, ইউনিটের ঘরে টোটাল কর, 4,850 প্লাস 335 কত হচ্ছে? 5185, 5185, তাহলে হয়ে গেল আমাদের প্রসেস বি কমপ্লিট, 5185, ঠিক আছে তো? 5185 এই চ্যাপ্টারটা তোদের পরীক্ষা বাঁচিয়ে দেবিস তো? কোনো না, মানে কারো যদি অসুবিধা হয় না কোনো চ্যাপ্টার, তার নাম্বার পাবো না, ভয় লাগে, কস্টিং, এ তোকে বাঁচিয়ে দেবে কোনো নাম্বার। কঠিন লাগবে ব্যাপারটা, কোনো কঠিন না, আমি বলছি এখন যে কঠিন লাগে, কোনো কঠিন লাগবে না চ্যাপ্টারে, যেটা কিছু নেই। কন্ট্যাক্ট আছে অনেকেই দিত, কন্ট্যাক্ট তো কতদিন মাথায় রাখতে হবে, এখানে কিছু মাথায় রাখতে হচ্ছে না। প্রসেস বি হয়ে গেল, এবার প্রসেস সি, আর প্রসেস সি করবো, বোঝা গেল? প্রসেস বি হলো, এই অঙ্কটা স্ক্র্যাপ থাকলে আর একটু ভালো লাগতো, আর একটু ভালো লাগতো, স্ক্র্যাপ থাকলে অনেক কিছু জিনিস বুঝতে আর একটু ভালো লাগতো, ঠিক আছে? পরের অঙ্ক পাবো স্ক্র্যাপ, দেখিনি স্ক্র্যাপ নেই অঙ্কে, ঠিক আছে? আচ্ছা, লেট প্রসেস সি। ঠিক আছে, প্রসেস সি এখন, হ্যাঁ কি লিখলাম বল? প্রসেস সি এখন, তাহলে কি করবো বুঝতে পারছিস তো? সি এখন ওই যে যেটা ছিল না বাই প্রসেস, এই যে লেখা ছিল না বাই প্রসেস সি অ্যাকাউন্ট বলে, তো ওটা লিখবো, ট্রান্সফার করলে টু প্রসেস বি, কারণ কোথা থেকে আসছে? বি থেকে আসছে, লিখবো টু প্রসেস বি, কত লিখবো? 4,709 টাকা 45 করে,
44,416। ঠিক আছে, তারপর কি কি খরচা ছিল, খরচাগুলো দেখে দেখি। ম্যাটেরিয়াল ছিল 5,000, লেবার ছিল 500, আর ওভারহেড ছিল 7,500। ম্যাটেরিয়াল ছিল 5,000, লেবার ছিল 500, আর ওভারহেড ছিল 7,500। ঠিক আছে, এবার দেখ আবার ওয়ার্কিংস করবো, মনে হচ্ছে কোনটা, ওই ইনপুট, প্রথমে লেখি ইনপুট। ইনপুট কত, 4,700। এর থেকে মাইনাস কর নর্মাল লস, কত বলেছিল নর্মাল লস, 5%। 4,700-র উপর 5%, কত হচ্ছে 235। তো হচ্ছে 4,465। আমি এটা এক্সপেক্ট করছি এটা আউটপুট হতে পারে 465। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল বেরিয়েছে কত বলে, অ্যাকচুয়াল আউটপুট একই 4,465। তার মানে অ্যাকচুয়াল আউটপুটও বেরিয়েছে কত, 4,465। তার মানে আমার এই অঙ্কে না অ্যাবনর্মাল লস, না অ্যাবনর্মাল গেইন। তার মানে এই অঙ্কে অ্যাবনর্মাল লস এমন কিন্তু কিছুই নেই। ঠিক আছে, হয়ে গেল, এত বুঝে গেল, বুঝে গেল, বুঝলি তো। ধরলে প্রসেস সি অ্যাকাউন্টে কে দিতে গেলে বাই নর্মাল লস। কত নর্মাল লস কত ছিল বল, 235, 235। তারপর লিখবো কি, এবার দেখ এই কি প্রসেস ডিকে দেবো এবার, বলেছে 3টে প্রসেসে কাজ কমপ্লিট হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাবে ফিনিশ। লিখবো কি বাই ফিনিশ গুডস, লাস্টে গিয়ে লিখতে হবে বাই ফিনিশ গুডস। ঠিক আছে, তাহলে বাই ফিনিশ গুডস একদম। কত ফিনিশ গুডস কত হবে, 4,465। ঠিক আছে, 4,465। ঠিক আছে, হয়ে গেছে তো। এবার কস্ট পার ইউনিট বের করো, কস্ট পার ইউনিট কর, মানে অ্যাকচুয়ালটাই কস্ট পার ইউনিট বের করবো কি করে, টোটাল খরচাটা বের করো, টোটাল খরচা কত, 44,416 ক্যালকুলেটর নে। 44,416 প্লাস 5,000 প্লাস 500 প্লাস 7,500। ঠিক আছে, কত হবে, 57,416। কত হচ্ছে 57,416। স্ক্র্যাপ তো জিরো, ডিভাইডেড বাই কি হতো বল, ডিভাইডেড বাই এক্সপেক্টেড আউটপুট 4,465। কত বের হচ্ছে 12.86। ঠিক আছে, ভালো বল 12.86। ঠিক আছে, করলি, ওই রেটটা বসিয়ে এখানে 12.86। ঠিক আছে, এবার গুণ কর, যেটা আমার ক্যালকুলেটর বেরিয়ে সেটা কিন্তু বুঝবো না, হ্যাঁ ওইটা পুরোটা দিয়ে গুণ করবি, ইন্টু 446 কত হচ্ছে 57,415.99, মানে 16। 57,000 লেখ, 57,416। ট্যালি হয়ে যায়, এখানে লিখবো 4,700, এখানে লিখলাম 4,700, এখানে 57,416, এখানে লিখলাম 57,416। ঠিক আছে, শেষ হয়ে গেল, বুঝতে পারলি তো। বললে কিন্তু ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মিললে তো নিবো এই মিলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা হয়ে গেল। আর কি অ্যাকাউন্ট খুলতে বলেছিল, বলেছিল অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল গেইন। ঠিক আছে,
বল অ্যাবনর্মাল লস আর অ্যাবনর্মাল এখানে লেখ অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। তো সেটা হ্যাঁ, এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক ছিল। এই যে স্ক্র্যাপ বলেই তো অঙ্কটা পারফেক্ট অঙ্ক ছিল। ঠিক আছে, স্ক্র্যাপ বলে ভালো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি বল ডেবিট ক্রেডিট টাকা। ঠিক আছে, হয়েছে টাকাটা হয়েছে তো। আচ্ছা, তাহলে একটা দাগ কেটে নিই অ্যাবনর্মাল গেইন। দু লাইনের অঙ্ক। ডেবিট ক্রেডিট লেন। ঠিক আছে তো, এবার দেখ কি করে করবো অ্যাবনর্মাল লস অ্যাবনর্মাল গেইনটা। দেখ কোথায় ছিল অ্যাবনর্মাল লস, প্রথমটাই ছিল অ্যাবনর্মাল লস, প্রথমটাই। এই দেখ প্রথমটাই ছিল অ্যাবনর্মাল লস, কি ছিল দেখ ভালো করে দেখবি। এই দেখে দিচ্ছে, দেখ কি ছিল, বাই অ্যাবনর্মাল লস ছিল না, বাই অ্যাবনর্মাল লস। তাহলে লসে গিয়ে কি হবে, লেজার কোশ্চেন ভাব টু প্রসেস এ অ্যাকাউন্ট বলে এইটা এইটা দেখে দেখে বসে, বুঝতে পারছিস? সবাই দেখছিস তো, সবাই সবার খাতার দিকে থাকা, সবাই সবার খাতার দিকে থাকা। কি লেখা ছিল, বাই অ্যাবনর্মাল লস লেখা ছিল তো, লেখা ছিল বাই অ্যাবনর্মাল লস কোথায়, প্রসেস এ অ্যাকাউন্ট। তাহলে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টের কোন দিক বলবো, টু প্রসেস এ, ডেবিট দিকে বলবে লেখ টু প্রসেস এ বলে 50, 5, 250 লেখ। লিখো 50, 5, 250, কি লিখো, টু প্রসেস এ অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রসেস এ অ্যাকাউন্ট, এতটা লস হলো। ঠিক আছে, এতটা লস হলো। ঠিক আছে, এবার চলে অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইন কোথায়, প্রসেস বি তে ছিল। কোথায় ছিল প্রসেস বি তে অ্যাবনর্মাল গেইন খোঁজ। এই দেখ ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে ছিল, দেখিস ডেবিট দিকে কি ছিল, টু অ্যাবনর্মাল গেইন। তাহলে গেইনের কোন দিক বলবি, ক্রেডিট দিকে বলবে। লিখবো বাই প্রসেস বি, লেখ বাই প্রসেস বি বলে। তুই কি ছিল বল, ওখানে দেখে দেখে বল। 335, 9.45, 335, 9.45 আর 3166। ঠিক আছে, হয়ে গেল 3166 হয়ে গেল, লিখে দিলাম। কোন ডাউট আছে? ডাউট নেই। এবার দেখ শোন, এরপরে কি বাকি আছে। এইবার এই অঙ্কে কি স্ক্র্যাপ ছিল? স্ক্র্যাপ থাকলে অনেক কিছু শেখাতে পারতাম। সত্যি অ্যাবনর্মাল লস গেনে কিছু শেখাতে, কিন্তু স্ক্র্যাপ নেই। তাহলে মানে এই দেখ, আমার যে 50টা ইউনিট যে অ্যাবনর্মাল লস হলো, এই 50টা ইউনিট মার্কেটে বেচে কি কিছু পাওয়া গেছে? কিছুই তো পাওয়া যায়, কিছুই তো পাওয়া যায়। তাহলে পুরোটাই কি হয়ে যাবে, পুরোটা পুরোটাই তো লস হয়েছে। আরে আমার তো 50টা ইউনিট লস হলো, লস কত, 250 টাকার লস হলো। এই 50টা মাল মার্কেটে কিছু বেচতে পেরেছে? কিছুই তো বেচতে পারি, তাহলে পুরোটাই তো নেট লস হলো, পুরোটাই নেট লস হলো।
ঠিক আছে, যদি কিছু টাকা পাওয়া যেত আমি লিখে দিই এই অঙ্কে নেই, কিন্তু কোনো অঙ্কে তো পাওয়া যায়। টাকা পাওয়া গেলে এখানে লিখতাম কি বলতো, বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কি লিখলাম? বাই কস্ট লেজার, লিখে রাখতে পারিস, পরের অঙ্কে পাবি। বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কি লিখবো? বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কি লিখলাম? বাই কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। সাপোজ আর বললো যে আমি না এইগুলো মার্কেটে পেয়েছে ধরো 1 টাকা করে পেয়েছি, তখন কি লিখতাম বলতো, এখানে লিখতাম 50টা ইউনিট 1 টাকা করে 50 টাকা। আমি পরের অঙ্কই করাবো, পরের অঙ্কটাই দেখাবো, এটা স্ক্র্যাপ আছে, পরের অঙ্কটা স্ক্র্যাপ থাকবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে এখানে লিখছি না, জাস্ট কেটে দিচ্ছি, যে শুধু এখানে ড্যাশ ড্যাশ ড্যাশ, ওইটাই বলছি। এখানে লিখবো বাকিটা, বাকিটা আমাদের লস হয়ে গেল বাই, শোন শোন, কথা নয়, বাই কস্টিং, বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস, বাই কস্টিং, পুরোটাই তো লস হলো, পুরোটাই লস হলো। কত টাকা লস হয়েছে বল? 250, 250। ঠিক আছে, পুরোটাই লস হচ্ছে 250। ঠিক আছে, তাহলে 250, হ্যাঁ বল। বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস, বাই কস্টিং প্রফিট অ্যান্ড লস, এদিকে লিখবো 50। ঠিক আছে, এখানেও 50 লিখবো। ঠিক আছে, ঠিক আছে, লেখ টোটাল, লেখ হয়ে গেল, এটা মিলে গেল। ইউনিটের ঘর টোটাল হলো 50, ঠিক আছে, আর অ্যামাউন্টের ঘর টোটাল হলো কত? 50, ঠিক আছে, টোটাল 250। ঠিক আছে, বোঝা গেল এটা? এটা অ্যাবনর্মাল লসটা বোঝালো, ঠিক আছে, এবার অ্যাবনর্মাল গেইনটা বোঝাবো। ঠিক আছে, অ্যাবনর্মাল লস হলে এবার অ্যাবনর্মাল গেইন বোঝাবো। ঠিক আছে, অ্যাবনর্মাল লস বুঝতে পারছিস তো? অ্যাবনর্মাল গেইন বোঝাবো, অ্যাবনর্মাল গেইন দেখ। অ্যাবনর্মাল গেইন কি হয় জানিস তো? অ্যাবনর্মাল গেইন অ্যাডজাস্ট করতে হয় নরমাল লস। ঠিক আছে, অ্যাবনর্মাল গেইনটা অ্যাডজাস্ট করতে হয় নরমাল লস। আমি এখানে লিখে রাখছি, এই টেবিলে লিখে রাখছি, কারণ পরের অঙ্ক তুই পাবি খুঁজে। অ্যাবনর্মাল গেইনটা অ্যাডজাস্ট করতে হয় কাকে দিয়ে? নরমাল লস দিয়ে। কাকে দিয়ে? নরমাল লস। ঠিক আছে, এখানে তো কিছু অ্যাডজাস্টমেন্টের কোনো প্রশ্ন নেই, যদি কিছু স্ক্র্যাপ থাকতো তখনই অ্যাডজাস্ট করবো। আমি পরের অঙ্কটাই দেখাচ্ছি, পরের অঙ্কে স্ক্র্যাপ আছে, কারণ স্ক্র্যাপ থাকলে বোঝাতে পারবো, স্ক্র্যাপ নেই তো বোঝাতে পারছি না, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখলি যে অ্যাবনর্মাল গেইন কাকে দিয়ে অ্যাডজাস্ট করতে হয়? নরমাল লস। এখানে ড্যাশ দিয়ে রাখ, নেই তো কিছু অ্যাডজাস্ট করতে পারবো, তাহলে পুরোটাই, পুরোটাই কি হয়ে গেছে তোর? কস্টিং পিএল পাঠিয়ে দিবি 3166, 3166, কি লিখবো? টু কস্টিং, কস্টিং পিএল 3166, এখানে হবে 335। ঠিক আছে, এইগুলো দেখো। এবার দেখো জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের একটা অঙ্ক করব, এটা 3-এর দাগের অঙ্ক। কি বলছে? কেমকোর লিমিটেড প্রসেস ক্রুড ম্যাটেরিয়াল, ঠিক আছে, into three products P, Q, and R. During a particular month, the joint cost of processing were rupees 3,60,000. Joint cost বলে দিয়েছে কত? 3,60,000। ঠিক আছে, জয়েন্ট কস্ট বলে 3,60,000। প্রোডাকশন অ্যান্ড সেলস ভ্যালু ইনফরমেশন ফর দ্য মান্থ ওয়ার অ্যাজ ফলোস। প্রোডাকশন আর সেল ভ্যালু ইনফরমেশন দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি 3টে প্রোডাক্ট দিয়ে পি, কিউ, আর, তো টোটাল জয়েন্ট কস্ট 3,60,000। তাহলে এই যে জয়েন্ট কস্ট, পি প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত, কিউ প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত, এবং আর প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত। জয়েন্ট কস্ট মানে প্রি সেপারেশন কস্ট, জয়েন্ট কস্ট মানে হচ্ছে প্রি সেপারেশন কস্ট। ঠিক আছে, তো প্রি প্রি সেপারেশন কস্ট মানে যেদিন সেপারেট হয়েছে তার আগে কত, যেই দিন সেপারেট সেই দিন খরচা কোন প্রোডাক্টের কত, না। জয়েন্ট কস্ট মানে কি? সমস্ত খরচাগুলো একসাথে করা হয়, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো সমস্ত খরচাগুলো একসাথে করা হয়, কিন্তু কোন প্রোডাক্টের কত টাকা খরচা সেটাই বের করতে বলছে। তো এটা করার আমার কাছে বিভিন্ন ধরনের মেথড আছে, এখানে বলে যে তুমি সুইটেবল মেথডে করো। চলো অঙ্কটা করেছি, অঙ্কের মধ্যে কিছু নেই, একদম ইজি অঙ্ক দিয়েছে। লিখবো প্রথমে জয়েন্ট কস্ট শেয়ার্ড, লিখবো জয়েন্ট কস্ট শেয়ার্ড ইন সেলস ভ্যালু at split of point, at split of point। কি লিখলাম? জয়েন্ট কস্ট শেয়ার ইন সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। ঠিক আছে, তো
ব্যাকেটে লিখবো কোন মেথড করছি, মার্কেট ভ্যালু মেথড। কোন মেথড করছি, মার্কেট ভ্যালু মেথড। তো তিনটে প্রোডাক্ট ছিল, একটা পি, একটা কিউ আর একটা আর। পি কত ছিল, 90,000, মানে পি সেল ভ্যালু 90,000, কিউ ছিল 75,000 আর আর এর ছিল 37,500। এটাকে রেশিও করি। রেশিও করলে কি হবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলে হচ্ছে 900, 750 আর 375। এবার জয়েন্ট কস্ট বের করবো, পির কত, কিউর কত, আর কত। জয়েন্ট কস্ট অফ পির কত হবে, ওই 3,60,000 টাকা টোটাল খরচা হয়েছে, তার মধ্যে পির কত হবে, 900 ডিভাইডেড বাই কত হচ্ছে, 900, 750 আর 375, তিনটি যোগ করে হচ্ছে তোমার 2025। করে দেখো কত বেরোচ্ছে। তারপর লিখবো জয়েন্ট কস্ট অফ কিউ, 3,60,000 ইন্টু 750 বাই 2025 কত হচ্ছে দেখবো। লাস্ট জয়েন্ট কস্ট অফ আর, 3,60,000 ইন্টু 375 বাই 2025, তাহলে কত কত হচ্ছে ক্যালকুলেট করে দেখি। 3,60,000 ডিভাইডেড বাই 2025 ইন্টু 900 কত বেরোলো, 1,59,999, মানে 1,60,000। তারপর একটা কত বেরোচ্ছে, 1,33,333। লাস্টেরটা 66,660। টোটাল হয়ে গেল 3,60,000। ব্যাস, অঙ্কটা শেষ হয়ে গেল। ছোট্ট অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল, একদম ইজি অঙ্ক। দেখো এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এবিসি কস্টিং, মানে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর উপর অঙ্কটা করবো। কি বলছে, এবিসি কোম্পানি লিমিটেড প্রডিউসেস টু প্রোডাক্ট এম অ্যান্ড এন। এবিসি কোম্পানি দুটো প্রোডাক্ট প্রডিউস করছে, একটা এম আর একটা এন। তো বলছে দের পার ইউনিট ডেটা, তাদের পার ইউনিট কস্ট ডেটা অ্যান্ড আদার ইনফরমেশন নিচে দিয়েছে। এম আর এন, এম কতগুলো ইউনিট প্রডিউস করছে আর এন কতগুলো প্রডিউস করছে বলে দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 50-40, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 30-40, লেবার আওয়ার পার ইউনিট 3-4, মেশিন আওয়ার পার ইউনিট 4-4, নাম্বার অফ পারচেস ইকুইপমেন্ট বলেছে 1200-1800, নাম্বার অফ মেশিন সেট আপ বলেছে 240-260, প্রোডাকশন ওভারহেড কস্ট 24 লাখ টাকা। ঠিক আছে, তো ক্যান বি সেগ্রিগেটেড অ্যাজ ফলো, মেশিন সেট আপ কস্ট 30%, ভলিউম রিলেটেড কস্ট 30%, আর মেশিন ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট 40%। ঠিক আছে, এই বলে দিয়েছি। তাহলে তুমি দেখো, তোমার যে ওভারহেড কস্ট 24 লাখ বলে, তোমার মেশিন সেট আপ কস্ট অন্যান্য অঙ্কের টাকাটা বলে দেয় আলাদা করে, এখানে বলেনি। তো বলছে মেশিন সেট আপ কস্ট 30%, 24 লাখ 30% কত, 7,20,000। 7,20,000 টাকা হচ্ছে মেশিন সেট আপ কস্ট। ভলিউম রিলেটেড কস্ট কত হবে, এটাও 7,20,000 হবে। আর ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট 40%, 24 লাখের 40% কত হয় করে দেখো, 24 লাখের 40% হচ্ছে তোর 9,07,000। বলেছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ওভারহেড কস্ট পার ইউনিট। তোমাকে ওভারহেড কস্ট পার, যখনই তোমাকে ওভারহেড কস্ট পার ইউনিট বের করতে বলে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবারের কোনো মানে রইল না, দরকার নেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল লেবার। ঠিক আছে, তো প্রোডাক্ট এম আর এন আন্ডার ট্র্যাডিশনাল মেথড অ্যান্ড অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। তো চলো অঙ্কটা করে দিচ্ছি। প্রথমে আমরা কোন মেথড করব, ট্র্যাডিশনাল মেথড করব, তারপর অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড লিখব। ট্র্যাডিশনাল মেথড। ঠিক আছে, তো ট্র্যাডিশনাল মেথড আমরা শিখেছি। সবার প্রথম আমাকে বের করতে হবে কি জানো, সবার প্রথম বের করতে হবে টোটাল লেবার আওয়ার। প্রথমে বের করতে হবে টোটাল লেবার আওয়ার। কি করবো সবার প্রথম, টোটাল, সবার প্রথম তোমাকে বের করতে হবে টোটাল লেবার আওয়ার্স। টোটাল লেবার আওয়ার্স, ঠিক আছে, এটা বের করলেই তোমার হয়ে যাবে। কেননা তোমার দুটো মেথডে করতে বলছে, ট্র্যাডিশনাল মেথড আর একটা অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। ঠিক আছে, ট্র্যাডিশনাল মেথডে আমরা কি বের করি, লেবার আওয়ার রেট। লেবার আওয়ার রেট, আর লেবার আওয়ার রেট বের করার ফর্মুলা কি, তোমার ওই খরচাকে টোটাল যত খরচা করছো সেটাকে লেবার আওয়ার করে লেবার আওয়ার রেট বেরিয়ে যাবে।
তাহলে আমি প্রথমে লেবার আওয়ার বের করছি। দুটো প্রোডাক্ট ছিল, একটা এম আর একটা এন। এম প্রোডাক্ট কতগুলো তৈরি হয় দেখো, কোশ্চেনে বলেছিল এম তৈরি হয় 10,000টা আর এন তৈরি হয় 20,000টা। এম তৈরি হয় 10,000 খানা আর এন তৈরি হয় 20,000 খানা। তাহলে এম প্রোডাক্ট একটা তৈরি করতে কত ঘন্টা লাগছে? এম প্রোডাক্ট একটা তৈরি করতে কত ঘন্টা লাগছে দেখো এখানে কোশ্চেনে। এম প্রোডাক্ট, এই দেখো এটা এম প্রোডাক্ট। এম প্রোডাক্ট একটা ইউনিট তৈরি করতে কত ঘন্টা লেবার লাগে? 3 ঘন্টা। একটা করতে 3 ঘন্টা লেবার লাগে। 10,000 করতে কত? 10,000 ইন্টু 3, 30,000 ঘন্টা। এবার আমরা এন এর কথা বলি। এন এন কতগুলো করছে? 20,000টা তৈরি করছে। একটা করতে এন এর কত ঘন্টা লাগে? 4 ঘন্টা। একটা করতে 4 ঘন্টা লাগে, 20,000 করতে কত লাগে? 20,000 ইন্টু 4 মানে 80,000 ঘন্টা। কত হলো? 1,10,000 টোটাল লেবার আওয়ার। টোটাল লেবার আওয়ার বেরিয়ে গেল। এবার করবো কি? লেবার আওয়ার রেট। লেবার আওয়ার রেট বের করার ফর্মুলাটা কি? লেবার আওয়ার রেট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ওভারহেড। টোটাল যে ওভারহেড বাবদ খরচা হয়েছে, টোটাল ওভারহেডকে টোটাল লেবার আওয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে বেরিয়ে যাবে। টোটাল ওভারহেড, আমাদের অঙ্কে টোটাল ওভারহেড কত ছিল? ঠিক আছে, আমাদের অঙ্কে টোটাল ওভারহেড কত ছিল? টোটাল ওভারহেড তো তুমি আগেই করেছো, দেখো এই 24 লাখ টাকা টোটাল ওভারহেড। টোটাল ওভারহেড 24 লাখ টাকা। তো 24 লাখ টাকাকে যদি 1,10,000 দিয়ে ভাগ করো কত হচ্ছে? যদি আমি 24 লাখকে যদি 1,10,000 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমার? 21.82। কত বেরোলো? 21.82। এত টাকা বেরোলো, এত টাকা বেরোলো লেবার আওয়ার রেট। ঠিক আছে, আমাকে বের করতে বলছে ওভারহেড কস্ট পার ইউনিট। লেখো ওভারহেড কস্ট পার ইউনিট। দুটো প্রোডাক্ট, একটা এম আর একটা এন। একটা এম একটা এন, ঠিক আছে। এখানে লিখবো ওভারহেড। তো বুঝতে পারলে ব্যাপারটা? দুটো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এম আর একটা প্রোডাক্ট এন। আমাকে বের করতে হবে যে কস্ট পার ইউনিট, একটা ইউনিটের ওভারহেড কস্ট কত, একটা ইউনিটের কস্ট কত। তাহলে দেখো কি বলেছে ওখানে, অঙ্কে কি বলেছে? একটা ইউনিটের কস্ট কত। এটা তোমাকে বলেছে একটা ইউনিটের কস্ট কত। তাহলে সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার হচ্ছে তোমার একটা একটা ইউনিট করতে এম প্রোডাক্ট একটা ইউনিট করতে কত ঘন্টা লেবার লাগে? 3 ঘন্টা। একটা করতে 3 ঘন্টা লেবার লাগে। আবার বলছি, এম প্রোডাক্ট একটা করতে 3 ঘন্টা লেবার লাগে। একটা ইউনিট করতে 3 ঘন্টা লেবার লাগে। এক এক ঘন্টা লেবারের খরচা কত করে? 21 টাকা 82 পয়সা। তাহলে 3 × 21 টাকা 82 পয়সা, 65.45। কত হলো? 65.45। এবার এন প্রোডাক্ট, এন প্রোডাক্টের কথা যদি বলি, প্রোডাক্ট এন, প্রোডাক্ট এন একটাই তৈরি করতে কত ঘন্টা লেবার লাগে? 4 ঘন্টা লেবার লাগে। 4 ঘন্টা। আর এক এক ঘন্টা লেবারের কত করে খরচা? 4 ঘন্টা ইন্টু খরচা হচ্ছে 21 টাকা 82 পয়সা। 87.27, 87.27 হয়ে গেল। এই হলো তোমার অ্যান্সার। এটা ট্র্যাডিশনাল মেথড হয়ে গেল। এবার আমরা করব অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। অ্যাক্টিভিটি বেসড কস্টিং মেথড। ঠিক আছে, কি লিখলাম? অ্যাক্টিভিটি বেস কস্টিং মেথড। তো এখানে তিনটে হয়, আমি আগেও ক্লাসে অঙ্কগুলো তোমরা করেছো। একটা সেটআপ, কস্ট পার সেটআপ বের করবে। ঠিক আছে, একটা কস্ট পার সেটআপ বের করবে। একটা তোমরা বের করবে তোমার মেশিন আওয়ার রেট বের করবে। ঠিক আছে, তাহলে করো। প্রথমে লেখো কস্ট পার সেটআপ। লেখো কস্ট পার
সেট আপ, ঠিক আছে, কস্ট পার সেট আপ। তাহলে ফর্মুলা কি হবে, উপরে লিখবে, ফর্মুলা লিখবে সেট আপ রিলেটেড কস্ট, সেট আপ রিলেটেড কস্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সেট আপ, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ সেট আপ। তো অঙ্কে সেট আপ রিলেটেড কস্ট কত বলেছে, অঙ্কে সেট আপ রিলেটেড কস্ট কত বলেছে, দেখো সেট আপ কস্ট কত, 7,20,000। সেট আপ কস্ট বলেছে কত, 7,20,000 টাকা সেট আপ কস্ট। আর টোটাল কতগুলো সেট আপ ছিল অঙ্কে, অঙ্কের সেট আপ কতগুলো ছিল, দেখো সেট আপ, এই দেখো সেট আপ 240 আর 260, তাহলে কত, 200 200 400 500, টোটাল সেট আপ 500, 240 আর 260 কত হচ্ছে 500, 7,20,000 ডিভাইড বাই 500 কত হচ্ছে 1,440। তাহলে কি বেরোলো, এটা 1,440 পার সেট আপ, এক একটা সেট আপে কত করে খরচা, 1,440 করে। এবার লিখবো কি, মেশিন আওয়ার রেট, এটার ফর্মুলা কি হবে, ভলিউম রিলেটেড কস্ট ডিভাইডেড বাই টোটাল মেশিন আওয়ার, ডিভাইড বাই টোটাল মেশিন আওয়ার। তো ভলিউম রিলেটেড কস্ট কত, দেখো আমি অলরেডি বের করে রেখেছি, ভলিউম রিলেটেড কস্ট 7,20,000, দেখো 7,20,000 ভলিউম রিলেটেড কস্ট, লিখবো এখানে 7,20,000 ডিভাইডেড বাই টোটাল মেশিন আওয়ার, এটা বের করতে হবে, এটা বের করতে হবে, বের করা নেই, টোটাল মেশিন আওয়ার্স, একটা লিখবো এম আর একটা লিখবো এন, একটা লিখবো এম আর একটা লিখবো এন। এবার এম প্রোডাক্ট কতগুলো তৈরি করে, 10,000, আর একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়, 4 ঘন্টা, একটাই যদি 4 ঘন্টা মেশিন চালাতে হয়, তাহলে 10,000 কত 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 ঘন্টা মেশিন চালাতে হবে, 40,000 ঘন্টা। এন, এন কতগুলো তৈরি করছে, 20,000 খানা, তাহলে প্রোডাক্ট এন একটা তৈরি করতে কত ঘন্টা মেশিন চালাতে হয়, প্রোডাক্ট এন একটা তৈরি করতে 4 ঘন্টা মেশিন চালাতে হয়, তাহলে কত হবে, 20,000 ইন্টু 4, 80,000, টোটাল কত হলো, 1,20,000। তো 7,20,000 কে 1,20,000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6, 6, লেখো 6 পার মেশিন আওয়ার। হয়ে গেল। লাস্ট পয়েন্ট, এবার হচ্ছে কস্ট পার ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট, কস্ট পার ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট হবে। কস্ট পার ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট, ঠিক আছে। তাহলে দেখো এই পারপাসে খরচা করেছো কত, ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট খরচা করেছো 9,60,000, ঠিক আছে, 9,60,000। আর নিচে কি হবে, নিচে কি হবে, নাম্বার অফ পারচেস রিকুইজিশন, টোটাল নাম্বার অফ পারচেস রিকুইজিশন। তাহলে উপরে লিখবে, উপরে লিখবে কি লিখবে তোমরা, উপরে লিখবে তোমার প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট, ফর্মুলা লিখবে প্রকিউরমেন্ট procurement related cost divided by total number of purchase requisition, total number of purchase requisition। তাহলে আমাকে দেখতে হবে প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট কত বলেছে, ও আগেই তো বললাম 9,60,000, এখানে লিখবো 9,60,000 ডিভাইড বাই টোটাল নাম্বার অফ রিকুইজিশন কত হচ্ছে
1200 আর 1800 মানে 3000, একবারে 3000। তো 9,60,000 যদি 3000 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 9,60,000 যদি আমরা 3000 দিয়ে ভাগ করি হচ্ছে 320। 320 পার রিকুইশন। এবার ওই আগেরটা করেছিলাম না ওভারহেড কস্ট পার ইউনিট, এবারও করবো ওভারহেড। এটা এবিসি কস্টিং এ করছি, ওভারহেড কস্ট পার ইউনিট। একটা এম আর একটা এন, এখানে কি লিখবো? ওভারহেড কস্ট পার ইউনিট। তো প্রথমে কি লিখবো আমরা? সেট আপ রিলেটেড কস্ট লেখো, সেট আপ রিলেটেড কস্ট। ঠিক আছে, সেট আপ রিলেটেড কস্ট। তার মানে দুটো দুটো প্রোডাক্ট, একটা এম প্রোডাক্ট একটা এন প্রোডাক্ট। তাহলে বলো এম প্রোডাক্টে কতগুলো সেট আপ ছিল? স্যার এম প্রোডাক্টে কতগুলো সেট আপ ছিল? 240টা। এম প্রোডাক্টে 240টা সেট আপ ছিল। আর এন প্রোডাক্টে কতগুলো সেট আপ ছিল? 260টা। এক একটা সেট আপ খরচা কত করে বেরোলো দেখো, এই মাত্র করলাম। এক একটা সেট আপ কস্ট কত করে বেরোলো? এই দেখো 1440। তাহলে লেখো 1440। এটা হলো এত খরচা হলো, তাই না? প্রোডাক্ট এম এর জন্য কত খরচা হলো? একটা সেট আপে 1440 টাকা খরচা হয়, তাহলে 240টা কত? এত খরচা হলো। ডিভাইডেড বাই কি করবো? কত ইউনিট দিয়ে, টোটাল খরচাকে ইউনিট দিয়ে ভাগ করে দাও। এম প্রোডাক্ট 10,000 টাকা করে, 10,000 দিয়ে ভাগ করো। এন প্রোডাক্ট 20,000 টাকা করে, তাই 20,000 দিয়ে ভাগ করো, ব্যাস হয়ে গেল। কত হচ্ছে? 240 ইন্টু 1440 করে যেটা বেরোবে ভাগ করব 10,000 দিয়ে, কত হচ্ছে? 34.56। আবার এখানে 260 ইন্টু 1440 ভাগ 20,000 কত হচ্ছে? 18.72। সেট আপ রিলেটেড কস্ট হয়ে গেল। এবার করব কি? ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট লেখো। ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট। ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট, দুটো প্রোডাক্ট, একটা এম আর একটা এন। প্রকিউরমেন্ট মানে ওই রিকুইশনের কথা বলছে। তাহলে দেখো এম প্রোডাক্টের কতগুলো রিকুইশন? এম প্রোডাক্টের রিকুইশন হচ্ছে 1200 আর এন এর 1800। এখানে লিখবো 1200, এখানে লিখবো 1800। ঠিক আছে। আর এক একটা রিকুইশনের জন্য কত করে খরচা হয়েছিল? 320 করে। 320 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানেও 320 দিয়ে মাল্টিপ্লাই করো, টোটাল খরচা বেরিয়ে গেল। এবার আমরা ইউনিট দিয়ে ভাগ করবো, প্রথমটা 10,000 দিয়ে, তারপর একটা 20,000 দিয়ে। 1200 ইন্টু 320 করে যেটা হবে সেটাকে 10,000 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 38.4। আর এটা 1800 ইন্টু 320 করে যেটা বেরোবে সেটাকে 20,000 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে? 28.8। লাস্ট সেটা কি? ভলিউম রিলেটেড কস্ট। দুটো প্রোডাক্ট, একটা এম প্রোডাক্ট আর একটা এন প্রোডাক্ট। একটা এম প্রোডাক্ট আর একটা এন প্রোডাক্ট, ঠিক আছে। আর ভলিউম রিলেটেড কস্ট কিসের উপর হয়েছিল? মেশিন আওয়ার। ঠিক আছে, মেশিন আওয়ার। তাহলে দেখো প্রোডাক্ট এম কতগুলো তৈরি? 10,000। প্রোডাক্ট এম তৈরি করছে 10,000, ঠিক আছে। আর একটা তৈরি করতে 4 ঘন্টা লাগে, 10,000 করতে কত লাগে? 40,000 ঘন্টা। 10,000 করতে 40,000 ঘন্টা, তো আগেই করে দিয়েছি। এই দেখুন আগেই করা 40,000, আর এন এর কত? 80,000 ঘন্টা। এন এর 80,000 ঘন্টা। প্রোডাক্ট এম তৈরি করতে 40,000 ঘন্টা, প্রোডাক্ট এন তৈরি করতে 80,000 ঘন্টা। আর এক এক ঘন্টায় কত করে খরচা হয়? অর্থাৎ মেশিন আওয়ার রেট আমরা কত বের করেছি? মেশিন আওয়ার রেট 6 টাকা করে।
6 দিয়ে মাল্টিপ্লাই করবো, 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, করে যেটা বেরোলো সেটা ইউনিট দিয়ে ভাগ করে দাও। এটা 10,000 দিয়ে ভাগ করবো, এটা 20,000 দিয়ে ভাগ করবো, তাহলে তোমার হয়ে গেল 40,000 ইন্টু 6 2,40,000, 2,40,000কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 24। আর এটা 80,000 ইন্টু 6 4,80,000, 4,80,000কে 20 দিয়ে ভাগ করলে 24। টোটাল করে দাও, অঙ্ক শেষ। 34.56 প্লাস 38.4 প্লাস 24 কত হচ্ছে 96.96, 96.96। আর এদিকে 18.72 প্লাস 28.8 প্লাস 24 কত হচ্ছে 71.52। ঠিক আছে, শেষ হয়ে গেল অঙ্কটা।